হ্যালো স্টুডেন্টস, আমি ব্ল্যাকবোর্ড ক্লাসেস থেকে এসডি স্যার। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, মানে ওই ক্লাসের ভিডিও নয়। আজকে আমার বহুদিনের পুরনো একজন বন্ধু অরিন্দম এসছিল। তো অরিন্দম রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্যে একটা বই, মানে বোর্ড স্পেসিফিক একটা বই লিখেছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই যে সিলেবাস চেঞ্জ হয়েছে, সেমিস্টার হয়েছে, এটা নিয়ে তো খুবই প্রবলেম ছিল অরিন্দম, যে অলরেডি প্রপার বই টই ছিল না মার্কেটে। তো অরিন্দম একটা খুব সুন্দর বই লিখেছে, অলরেডি বইটা প্রচুর স্কুলে চলেও গেছে। এবং একটু বইটা সম্বন্ধে বল, যে এই শিডিউলে তুই সময় কতটা পেলি, মানে কতদিন লাগলো? দেখো, কথাটা সময়ের না, কথাটা হচ্ছে দরকারের। কারণ 2024-এ সিলেবাসটা চেঞ্জ হলো, সেমিস্টার হয়ে গেল। এবারে বাজারে বই বলতে সবই রেফারেন্স বই, কোনো টেক্সট বই ছিল না। সো স্টুডেন্টরা আইদার এনসিইআরটি বা কিছু রেফারেন্স বই থেকে পড়তো, বা প্রিভিয়াস যে বই ছিল সেখান থেকে পড়তো। তো সেখান থেকে আমাদের একটা দায়িত্ব হয়েছে গেল যে একটা নতুন বই সেমিস্টার ওয়াইজ 11-এর দুটো বইটা একটু দেখি। আর সেমিস্টার 2 আর 12-এ সেমিস্টার 3, সেমিস্টার 4। সো এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের 11-এর সেমিস্টার 1, সেমিস্টার 2 এর বই। আর সব থেকে বড় চাপের ব্যাপার হচ্ছে পরের বছর 12টাও কিন্তু সেমিস্টার। একদম 12টা রেডি, মার্চে সেমিস্টার 3 বেরিয়ে যাচ্ছে, ওদের যখন সেপ্টেম্বরে সেমিস্টার 4 লাগবে তার আগে বেরিয়ে যাচ্ছে। সো ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা বের করতে পেরেছি, এটা একটা অ্যাচিভমেন্ট। কারণ এটা প্রথম গভর্নমেন্ট অ্যাপ্রুভড উইথ টেক্সট বুক নাম্বার আমরা বইটাকে পাবলিশ করতে পেরেছি। সো 2025-এ 11-12 চারটে সেমিস্টারের বই কিন্তু তারা পড়তে পারবে। তো এটা বোধহয় ফার্স্ট টাইম যে অথর এত ক্লোজ, মানে একদম টেক্সট বইয়ের অথরই আগামী দিনে বায়োলজি পড়াবে। মনে হয় যত্ন করে বায়োলজিরা শেখানো যাবে আর একটু, নাকি? দেখা যাক। এইটা হচ্ছে আমাদের 11-এর বই লঞ্চ হয়েছে। অনেকে মনে হচ্ছে আমাদের বাচ্চারা যারা 11-এ পড়িস তাদের মনে হয় বইটা স্কুল থেকেও দিয়েছে, অনেকেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা বইটা কিনে নিয়েছিস। তো এনিওয়ে, আমি যখন অরিন্দমকে আজকে পেয়েছি, তো অরিন্দমকে খুব চেপে বললাম যে ভাই, তুই একটা মাধ্যমিক এবছর যারা দেবে, মাধ্যমিকের বাচ্চাদের একটা সাজেশন বানিয়ে দে। কারণ খুব ইম্পার্শিয়ালি বলছি, অঙ্কে 100 আমি বহু দেখেছি, কিন্তু অরিন্দমের সাথে আগে যখন আমার পরিচয় ছিল, মানে প্রচুর বায়োলজিতেও অরিন্দম তোর কাছে 100 পেয়েছে। 90-তে 90 প্রচুর, হ্যাঁ প্রচুর পেয়েছে। তো আমি ওই জন্য অরিন্দমকে বললাম যে একটা যত্ন করে সময় নিয়ে, একদম ছটপট না করে, মহা ছটপট করে হালকা করে যেন করে নেয়, যত্ন করে আমাদের বাচ্চাদের জন্য একটা সুন্দর করে সাজেশন করে দে। আর জব করে অরিন্দম আসার পরেই আমাদের যে ভাই আর কি সব এডিট ফেডিট করে, সেও একদম তেরে পুরে মাধ্যমিকের বাচ্চাদের জন্য সব জিনিসপত্র বানিয়ে দিয়েছে। তো সবাই মিলে এই ভিডিওটা মন দিয়ে দেখ, এবং আমি খুব শিওর যে আগামী প্রায় 1 মাসের মধ্যেই মনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই ভিডিওটা ডেফিনেটলি লাইফ সায়েন্সে অনেকটা হেল্প করবে। থ্যাংক ইউ। আর আমরা তো মেনলি ব্ল্যাকবোর্ড ক্লাসেসে 10+2টা পড়াই, 11-12 পড়াই। অরিন্দমও 10+2 বায়োলজি পড়ায়। তো এই পার্টিকুলার ভিডিওটা মাধ্যমিকের সাজেশনের জন্য বানানো হয়েছে। ওকে, আজকে ব্ল্যাকবোর্ড ক্লাসের অনুরোধে একটা মাধ্যমিক লাইফ সায়েন্স 2025-এর একটা সাজেস্টিভ ভিডিও আমরা শ্যুট করছি। দেখো, আমরা জানি যে তোমরা সবাই কিন্তু এতদিনে একদম রেডি হয়ে গেছো, সমস্ত জায়গায় পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, স্কুলের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মক টেস্ট কমপ্লিট হয়ে গেছে। সো ইউ আর অ্যাবসলিউটলি রেডি। এবং মাধ্যমিক শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যে, 10 ফেব্রুয়ারি আমরা জানি মাধ্যমিক শুরু হচ্ছে। সো রেডি হওয়া সত্ত্বেও আমরা ভাবলাম যে, এবং ব্ল্যাকবোর্ড ক্লাসের ইনভিটেশনে আমি স্পেশালি একটা এক্সক্লুসিভ ভিডিও করতে চাইছি, লাস্ট মোমেন্ট একটা সাজেশনের জন্য। একটা মাথায় রাখো, এটা কিন্তু কোনো পড়ানোর ভিডিও না, কোনো কিছু এক্সপ্লেন করার ভিডিও না। তা সত্ত্বেও আমি বলবো, এই ভিডিওটা যদি লাস্ট অবধি দেখো তাহলে কিন্তু তোমার অনেকটাই বেনিফিট হবে। এবং আমাদের টার্গেট কিন্তু 90 আউট অফ 90। সো আমরা 85-এও খুশি হব না, আমরা 80-তেও খুশি হব না। সো লাস্ট অবধি দেখলে তুমি বুঝতে পারবে, তোমরা সবাই বুঝতে পারবে যে কিভাবে শুধু সাজেশন, শুধু কোয়েশ্চেন আনসার না, 90/90 তুলতে কি করতে হয়, ঠিক কি জায়গায় আমরা জোর দেব। সো শেষ অবধি দেখতে থাকো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা স্টার্ট করছি ভিডিওটা দিয়ে। ঠিক আছে, চলো।
প্রথমে এসে যাই, এটা হচ্ছে একদম একটা বেসিক জায়গা, এটা তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ, গ্রুপ ওয়াইজ মার্কস এবং কোয়েশ্চেনের প্যাটার্ন। আমি ছোট্ট করে একটু বলে দিই চট করে, তারপর আমরা এগোচ্ছি। দেখো, আমরা চ্যাপ্টার্স জানি মাধ্যমিকে লাইফ সায়েন্সে, দেয়ার আর 5 চ্যাপ্টার্স। ফার্স্ট চ্যাপ্টার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনস ইন লিভিং অর্গানিজম, সেকেন্ড চ্যাপ্টার কন্টিনিউটি অফ লাইফ, থার্ড চ্যাপ্টার হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজেস, evolution and adaptation, fourth chapter, and environmental part, that is our 5th chapter. এবং এক একটা চ্যাপ্টারে যদি আমরা দেখে নিই, 4টে গ্রুপ, গ্রুপ এ, বি, সি, ডি। এবং প্রথম গ্রুপে, গ্রুপ এতে আমরা জানি এমসিকিউ থাকে, ইচ ক্যারিং 1 মার্ক। গ্রুপ বিতে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, সেটাও 1 মার্কস করে। গ্রুপ সিতে স্মল আনসার্স বা শর্ট আনসার্স রাদার, সেটা 2 মার্কস করে। গ্রুপ ডিতে 5 মার্কস লং আনসার্স। এবং এক একটা জায়গা থেকে কত করে, এক একটা চ্যাপ্টার থেকে কত করে প্রশ্ন আসবে সেটা একটুখানি আমরা দেখে নিতে পারি। দেখো, আমরা যদি ফার্স্ট চ্যাপ্টার ধরে দেখি যে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনস ইন লিভিং অর্গানিজম, এখান থেকে গ্রুপ এতে এখান থেকে কোয়েশ্চেন্স আসবে 3টে, ইচ ক্যারিং 1 মার্ক। সো টোটাল মার্কস এখানে দেখতে পাচ্ছ 3। সিমিলারলি সেম চ্যাপ্টারের গ্রুপ বিতে, মানে ভেরি শর্ট আনসারের থেকেও কিন্তু 5টা কোয়েশ্চেন এখান থেকে আসবে। গ্রুপ সিতে 3টে কোয়েশ্চেন, কারণ গ্রুপ সি হচ্ছে 2 মার্কস করে, সো 3টে কোয়েশ্চেন আসবে। গ্রুপ ডিতে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে যেটা 5 মার্কস, তার থেকে একটা কোয়েশ্চেন আসবে। এবং সিমিলারলি আমরা যদি কন্টিনিউটি অফ লাইফ যাই, সেখানে এমসিকিউতে 3টে কোয়েশ্চেন, আমরা ভেরি শর্টের ক্ষেত্রে 5টা কোয়েশ্চেন। গ্রুপ সিতে 2টো কোয়েশ্চেন, গ্রুপ ডিতে 1টা কোয়েশ্চেন। সিমিলারলি থার্ড চ্যাপ্টার হেরিডিটি, সেখান থেকে কিন্তু 3টে এমসিকিউ, সেখান থেকে ভেরি শর্ট আনসার 3টে কোয়েশ্চেন আসবে, ক্যারিং 1 মার্ক ইচ। 2 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে 2টো আসবে, এবং 5 মার্কসের কোয়েশ্চেন 1টা। এভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশনে চলে আসি চট করে, এখানেও এমসিকিউ 3টে, ভেরি শর্ট আনসার 3টে, শর্ট আনসার 2টো, এবং একটা আসবে 5 মার্কস লং আনসার। এনভায়রনমেন্টটা দেখো খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি কোয়েশ্চেন এবং নাম্বার এটাতে ক্যারি করে। 3টে এমসিকিউ, 5টা 1 মার্ক কোয়েশ্চেন, 3টে 2 মার্কস কোয়েশ্চেন মানে শর্ট আনসার, এবং 2টো দেখো ম্যাক্সিমাম, এখানে দেখো সবকটা একটা করে, এখানে 2টো, এখানেও দেখো 3টে শুধু কিন্তু এখানে আছে, এখানেও কিন্তু ম্যাক্সিমাম দেখো 5, তার বেশি নেই, এখানে তো 3টে। তাহলে ম্যাক্সিমাম কিন্তু কোয়েশ্চেন এবং মার্কস ক্যারি করবে। সো খুব ভালো করে যত্ন নিয়ে চ্যাপ্টার নাম্বার 5 দেখতে হবে। এবারে চলে আসি টোটাল মার্কস। আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে টোটাল মার্কস আসবে 19, সেকেন্ড চ্যাপ্টার থেকে 17, থার্ড চ্যাপ্টার থেকে 15, ফোর্থ চ্যাপ্টার থেকে 15, এবং ফিফথ চ্যাপ্টার দেখো সব থেকে বেশি 24 মার্কস। এবং এটাকে যদি আমরা টোটাল করি, অবভিয়াসলি আমরা পাচ্ছি 90 মার্কসের কোয়েশ্চেন। এবং টোটাল কোয়েশ্চেন দেখে নাও, ফার্স্ট চ্যাপ্টার থেকে 12টা কোয়েশ্চেন, সেকেন্ড চ্যাপ্টার থেকে 11টা, থার্ড থেকে 9টা, ফোর্থ থেকে 9টা, আবার দেখো নাম্বার অফ কোয়েশ্চেন্স ফিফথ চ্যাপ্টার থেকে 13টা। সো নাম্বার অফ কোয়েশ্চেনও এখানে ম্যাক্সিমাম, নাম্বার টোটাল মার্কসও হচ্ছে এখানে ম্যাক্সিমাম। তাহলে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স কত আসছে? 54 কোয়েশ্চেন্স, ক্যারিং টোটাল মার্কস 90। সো এটা হলো একটা ওভারঅল, এটা তোমরা জানো, কিন্তু ওভারঅল একটা সাজেশনে যাওয়ার আগে এটা নিয়ে একটু আলোচনা করে দিলে তোমাদের সুবিধা হবে। কোনো কিছু দেখতে গেলে পজ অ্যান্ড প্লে করে দেখবে, একটু নোট ডাউন করে নেবে। চলো নেক্সট আমরা চলে আসি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এদের থেকে আমরা কটা করে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, আউট অফ হাউ মেনি কোয়েশ্চেন। সো গ্রুপ এ থেকে দেখো আউট অফ 15 আমরা অ্যাটেম্প্ট করছি, আমাদের আনসার করতে হবে 15, মানে এমসিকিউ 15টা দেওয়া থাকবে, 15টাই কোনো এক্সট্রা নেই। গ্রুপ বি থেকে আউট অফ 26 কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট অনলি 21। সিমিলারলি গ্রুপ সি থেকে আউট অফ 17 কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট 12 কোয়েশ্চেন্স, 12টা। এবং গ্রুপ ডি থেকে অল্টারনেটিভস দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে টোটাল আনসার করতে হবে 6টা কোয়েশ্চেন। এটা হলো কটা কোয়েশ্চেনের মধ্যে থেকে কটা তোমাদের মাধ্যমিকে আনসার করতে হবে।
নেক্সট আমরা চলে যাই, দেখো আমরা গ্রুপ এ, এটা তো পুরোপুরি গ্রুপ এ হচ্ছে পুরোপুরি এমসিকিউ। গ্রুপ বি এর মধ্যে ভেরি শর্ট আনসার টাইপ, তার মধ্যে কি থাকে, তার মধ্যে ফিল ইন দ্য গ্যাপস থাকে আমরা জানি, তার মধ্যে ম্যাচ দ্য ফলোইংস থাকে, তার মধ্যে ট্রু অর ফলস থাকে, তার মধ্যে ওয়ান ওয়ার্ড বা ওয়ান সেন্টেন্সে আনসার থাকে, এবং সমস্ত কোয়েশ্চেন কিন্তু 1 মার্ক করে ক্যারি করে। সো এটা জানার জন্য কিন্তু বইটা খুব থরলি রিভিশন করতে হবে। তোমরা অলরেডি করে ফেলেছো, টেস্ট পেপার সলভ করতে হবে, তোমরা অলরেডি করে ফেলেছো। সো অবজেক্টিভস তো হিউজ লার্জ। সো আমরা ডিরেক্টলি সাজেশনটা 2 থেকে, মানে গ্রুপ সি যেটা এক একটা কোয়েশ্চেনে 2 মার্কস করে, তার মানে শর্ট আনসার টাইপ। সো আমরা সাজেশনটা মেনলি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কথা বলছি, যেটা আমাদের বলতে পারি আমরা অবজেক্টিভ ছেড়ে এসে সাবজেক্টিভ কোয়েশ্চেন্স। ওকে, সো গ্রুপ সি আমি এক একটা করে কোয়েশ্চেন বলছি, তোমরা পজ অ্যান্ড প্লে করে লিখে নেবে। চলো, এটা 2 মার্কসের জন্য একটা ওভারঅল সাজেশন, বোধহয় 35-40টা কোয়েশ্চেন আমি রেখেছি এবং আশা করা যায় তার মধ্যে থেকে 100% তুমি পাবে। সো প্রথমেই দেখে নাও, আমি পড়েও নিচ্ছি কারণ এটা হ্যান্ড রিটেন। তাড়াহুড়োতে আমি বলেছি যে ইনভিটেশন করা হয়েছে, সো আমি তাড়াহুড়োতে আর টাইপ করিনি, আমি হাতেই লিখেছি। সো আমি পড়ে নিচ্ছি, বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। সো প্রথমেই ফার্স্ট বা সেকেন্ড ল অফ মেন্ডেল। সো ফার্স্ট বা সেকেন্ড ল অফ মেন্ডেল তো আসে প্রতিবার, আমরা জানি টেস্ট পেপারেও ভর্তি, এবং সেটা আসার চান্স প্রতিবারই থাকে। একটা জিনিস মাথায় রাখো, আমি এখানে কিন্তু কিছু টিপসও তোমাদের দিতে থাকবো, হয়তো আনসার আমি ডিসকাস করছি না, তাহলে ভিডিওটা টু লেন্দি হয়ে যাবে। সো কিন্তু টিপসগুলো দেবো যেটা তোমাদের মাধ্যমিকে ফুল মার্কস এনে দেবে। দেখো, যখনই ফার্স্ট আর সেকেন্ড ল অফ মেন্ডেল আসে, তখনই যেটা স্টুডেন্টরা একটা ভুল করে, এবং এক্সামিনারে যখন খাতা দেখে তোমাকে বুঝতে হবে এক্সামিনারদের কাছে কিন্তু কিছু বোর্ড থেকে ইনস্ট্রাকশনস আছে খাতা দেখার। তো সেখান থেকে যদি কিছুটা তারা কম পায় তোমার খাতায়, তাহলে কিন্তু সে ফুল মার্কস নাও দিতে পারে। সো এটাকে মাথায় রাখতে হবে। আমরা লাস্টে দেখবো কিন্তু কিভাবে খাতা তৈরি করতে হবে এবং কিভাবে এক্সামিনারের সাইকোলজিটাকে বুঝে তোমাকে আনসার করতে হবে, সেটা লাস্টে আসছে। সো ঠিক টিপসটা কি ফার্স্ট কোয়েশ্চেনের জন্য, যে যখনই লজ অফ মেন্ডেল আসবে, যেটাই আসুক না কেন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে দিতে হবে যে সেই লটা কোন ক্রস থেকে ডিরাইভড হয়েছে। সো ল অফ সেগ্রিগেশন বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যাই হোক না কেন, সেইটা কোন ক্রস থেকে, মনোহাইব্রিড না ডাইহাইব্রিড, সেটাকে কিন্তু একটা লাইনে কিন্তু তোমাদের বলে দিতে হবে, যদিও চাইনি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ইজ অ্যাপাইকাল ডমিনেন্স? এই অ্যাপাইকাল ডমিনেন্স আমরা জানি, আমরা এটা তোমরা পড়েছো, কোথায় পড়েছো তোমরা ফার্স্ট চ্যাপ্টারই পড়েছো, প্লান্ট হরমোনে পড়েছো, অক্সিনের আন্ডারে পড়েছো। সো এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসে দাঁড়ায়। রিলেশন বিটুইন মিওসিস অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার মানে মিওসিস একটা সেল ডিভিশনের পার্ট, যেটা থেকে কি তৈরি হয় আমরা জানি, গ্যামেট প্রোডাকশন হয়, এবং সেই মিওসিসের সাথে সেক্সুয়াল রিপ্রোডাকশনের রিলেশনটা কি, সেটা সুন্দর করে 2 মার্কসে কিন্তু বোঝাতে হবে। নেক্সট চলে আসি, ডিস্টিংগুইশ বিটুইন হরমোনস অ্যান্ড নার্ভাস সিস্টেম, তার মানে হরমোনস মানে এন্ডোক্রিন সিস্টেম আর নার্ভাস সিস্টেমের মধ্যে ডিফারেন্সেস। ঠিক আছে, ডিফারেন্স লেখার প্যাটার্ন কিভাবে আনসার করবে সেটা আমি লাস্টে বলে দেবো, যে কোন স্টাইলটা ফলো করবে। নেক্সট চলে আসি, এই যে ডিস্টিংগুইশটা বলে দিয়েছে, সেটা অনেক সময় কি বলে দেয়, অনেক সময় তারা পয়েন্টও মেনশন করে দেয়। যেমন আমি এখানে বলেছি নেচার অফ ফাংশন, এর ওপরে বেস করে তোমাকে ডিফারেন্স লিখতে হবে। স্পিড অফ ফাংশন, এর উপরে বেস করে লিখতে হবে। লংজিভিটি মানে ডিউরেশন, আর ফেট। ঠিক আছে, এই 4টের ওপর বলেছি, হতেই পারে হয়তো 2টোর ওপরেও আসতে পারে। সো 4টের ওপরে রেডি রাখো। নেক্সট, ডিফারেন্স বিটুইন হোমোলোগাস অ্যানালোগাস অর্গান, এটা কোন চ্যাপ্টার? এভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশনের চ্যাপ্টার। সো অ্যানাটমিক্যাল বা মরফোলজিক্যাল এভিডেন্সেসের মধ্যে তুমি এটা পাবে। এই ডিফারেন্সটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট 2 মার্ক কোয়েশ্চেন। চলো নেক্সট চলে আসি আমরা, রিলেশন বিটুইন, এটা তো একটু আগে হোমোলোগাস অ্যানালোগাস বললাম, এটা হচ্ছে হোমোলোগাস অর্গানের সাথে ডাইভারজেন্ট এভলিউশনের রিলেশনটা চেয়েছে। এমন হতেই পারে যে এর জায়গায়, এটাও একটু মাথায় রাখো, এর জায়গায় অ্যানালোগাসের সাথে কনভার্জেন্ট এভলিউশনের কিন্তু রিলেশন চাইতে পারে। আমি এটা দিয়েছি, সো ওটাকেও কিন্তু রেডি করো। নেক্সট, ডিফাইন ডমিনেন্ট অ্যান্ড, নেক্সট হচ্ছে ডিফাইন ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ। আমি এটা একটু মুছে দিই। সো ডমিনেন্ট রিসেসিভ এটা ইজি, এটা নিয়ে বলার কিছু নেই। নেক্সট হচ্ছে, হোয়াই ইজ এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড ইন নেচার? ট্রিপ্লয়েড কথাটার মানে আমরা জানি 3n। ওকে, আমরা জানি হ্যাপ্লয়েড মানে n, যেটা গ্যামেটে থাকে। আমরা জানি বডি সেল সোম্যাটিক সেল 2n। আর যদি
এন্ডোস্পার্ম হয় দ্যাট ইজ ট্রিপ্লয়েড 3n। সো এন্ডোস্পার্ম 3n কেন হচ্ছে সেটার নিয়ে এই কোয়েশ্চেনটা। হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ইন ডিএনএ? সো ডিএনএ তে আমরা যেটা এটিজিসি বেস পেয়ারিং বলি সেইটাকেই তোমাকে এখানে একটুখানি এক্সপ্লেনেটরি ওয়েতে একটু লিখতে হবে। এটাকেই বলা হয় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। Why X-linked recessive diseases are more common in males? You know the answer. আমি জানি যে in case of females there are 2 X chromosomes and in case of male there is 1 X chromosome. So এই তোমার বিষয়টার উপরে মাথায় রেখে তোমাকে আনসারটাকে ফর্ম করতে হবে যে মেলসদের মধ্যে কেন X-linked recessive diseases বেশি পাওয়া যায়। Next, relation between neurons and nerve fibers and nerves, ঠিক আছে? সো নিউরনের থেকে নিউরনের সাথে নার্ভ ফাইবারের কি রিলেশন এবং নার্ভ ফাইবারের সাথে বা এই দুটোর সাথে নার্ভের কি রিলেশন, এই রিলেশনটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট 2 মার্ক কোয়েশ্চেন। ওকে, সো লেটস মুভ অন। নেক্সট হচ্ছে রোল অফ JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। খুব ইম্পর্টেন্ট কি আমাদের 5th চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি সব থেকে বেশি মার্কস ক্যারি করছে, সব থেকে বেশি কোয়েশ্চেন। কেন 5th চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট? বোর্ড কি বলছে? বোর্ড বলছে যে দিস ইজ অ্যান অ্যাওয়ারনেস ক্রিয়েটিং চ্যাপ্টার। সেই কারণে এই চ্যাপ্টারটা থেকে আমি সাজেস্ট করব যদি আগের বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলোকে একদম ছেড়ে এসো না, কারণ গ্লোবাল ওয়ার্মিং কিন্তু প্রতি বছরই কোয়েশ্চেনে আসতে পারে, অ্যাসিড রেন কিন্তু প্রতি বছরই কোয়েশ্চেন আসতে পারে, গ্রিন হাউস গ্যাসেস কিন্তু প্রতি বছর, কারণ বোর্ড চাইছে এই অ্যাওয়ারনেসটা জেনারেটেড হোক, ঠিক আছে? সো এটা কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট একটা কোয়েশ্চেন আমরা দিয়েছি, যে কোয়েশ্চেনটা আমরা কালার ব্লাইন্ডনেস থেকে দিয়েছি, যে আর নর্মাল উইমেন হুজ মাদার ওয়াজ কালার ব্লাইন্ড ম্যারিজ আ কালার ব্লাইন্ড ম্যান, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য অফস্প্রিংস টু বিকাম কালার ব্লাইন্ড? শুধু কালার ব্লাইন্ডের প্রবাবিলিটিটাকে চেয়েছে, সেই প্রবাবিলিটিটাকে তোমাকে একটা সিম্পল ক্রসের মাধ্যমে বের করে তোমাদের দেখাতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কি? স্টেট ওয়ান অ্যাডভান্টেজ and one disadvantage of cross pollination. Okay, one advantage, one disadvantage of cross pollination, 1 + 1, এটা সেলফ পলিনেশনেরও কিন্তু আসতে পারে, আমি ক্রস পলিনেশনে দিয়েছি। নেক্সট, হোয়াট ইজ পার্থেনোকার্পি? যখন হোয়াট ইজ পার্থেনোকার্পি আসে না এই কোয়েশ্চেনটা, তখন কিন্তু পার্থেনোকার্পি কাকে বলে বলতে হবে, বোঝো কাকে বলে বলতে হবে, প্লাস কোন হরমোন বা কোন হরমোন এই পার্থেনোকার্পির জন্য ইউজ হয় সেটাকেও কিন্তু তোমাকে না চাইলেও মেনশন করতে হবে, না হলে এক্সামিনার যদি চায় মার্কস কাটতে পারে। ওকে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ নিউক্লিওটাইডস? এটা আমরা সবাই জানি, নিউক্লিওটাইডস ডিএনএ বা আরএনএ এর ক্ষেত্রে। সো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ নিউক্লিওটাইড? শুধু কম্পোনেন্টস গুলোর নাম দিতে হবে। আমরা জানি 3টে কম্পোনেন্ট আছে, ওই 3টে কম্পোনেন্টের নাম দেবো। ওকে, মুভিং অন। Mention the role of biodiversity in the following 2 aspects in the progress of human civilization. ঠিক আছে, তাহলে বায়োডাইভার্সিটির রোলটা চাইছি, কিসের উপরে রোলটা চাইছি? একটা হচ্ছে প্রোডাকশন অফ ফুড, আর একটা হচ্ছে প্রোডাকশন অফ মেডিসিনস। তাহলে মেডিসিন আর ফুডের উপর বায়োডাইভার্সিটির রোলটা, ঠিক আছে, সেটাকে চাওয়া হয়েছে 1 মার্ক করে আসবে। 2 rhinoceros conservation site in India. ইন্ডিয়াতে 2টো রাইনোসেরাস কনজারভেশন সাইট, 2টো জায়গায়। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে একটা লিখতে পারি, আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও লিখতে পারি একটা, কারণ ইন্ডিয়ার মধ্যে চেয়েছে। ওকে, চলো। why the leaves of, এই এমপিটা হচ্ছে অ্যাকচুয়ালি, এমপিটা আমি পাশে লিখে দিই, এমপিটা কিছুই না, এমপিটা হচ্ছে মাইমোসা পুদিকা, লজ্জাবতী গাছ, তাই না? সো এই মাইমোসা পুদিকাটাকেই আমি শর্ট ফর্মে লিখেছি এমপি। সো ওয়াই the leaves of Mimosa pudica droops down when touched, মেকানিজমটা বলতে হবে, এবং সেই পার্টিকুলার মুভমেন্টটা, সিজমোনাস্টিক মুভমেন্টের কথা বলতে হবে।
ইন্টেন্সিটি ওয়ার্ডটার উপরে জোর দিতে হবে। আমরা জানি ট্রাফিক মুভমেন্ট হলে আমাকে ডিরেকশন ওয়ার্ডটার উপরে জোর দিতে হবে, আর যদি নেস্টিক মুভমেন্ট হয়, যে কোনো নেস্টিক মুভমেন্ট, তাহলে আমাকে জোর দিতে হবে ইন্টেন্সিটি কথাটায়। তাহলে সিসমোনেস্টিক মুভমেন্টকে শুধু ডিফাইন করলে এখানে হবে না, এখানে একটু মেকানিজমটাকে বলতে হবে যে মাইমোসা পুদিকার লিফলেটসগুলোকে যদি আমি টাচ করি, ওয়াই দে কার্ল, ওয়াই দে ড্রুপ ডাউন। নেক্সট স্ট্রেট কোয়েশ্চেন, স্টেট টু ফাংশনস অফ অক্সিন অথবা জিব্বারেলিন, আমি দুটোকেই রেখেছি। দুটোর কোয়েশ্চেন্স হিস্ট্রিতে মানে আমার লাইফ সায়েন্সে যত বছরের কোয়েশ্চেন এসছে তার মধ্যে কিন্তু এই দুটো সব থেকে বেশি এসছে, ঠিক আছে? সো স্ট্রেট অ্যাওয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুটো। এখানে একটা জিনিস মাথায় রাখো যে যখন দুটো চাই, কখনো আমাদের কোয়েশ্চেনের পরীক্ষা দিয়েও, খুব ভালো পরীক্ষা দিয়েও মনে হয় যে আমরা এক্সপেক্টেড নাম্বার পেলাম না, তার কারণ তুমি, এটা আমি লাস্টেও বলবো, আমি এখানে বলে দিই, টু ফাংশনস মানে নট নেসেসারিলি এনি টু ফাংশনস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ফাংশনস। এখানে আমাদের একটু ভুল হয়ে যায়, আমরা ভাবি পুরোটাই আনসার করেছি, কিন্তু এক্সামিনার যেটা খুঁজছে আর তুমি যেটা দিলে তার মধ্যে যদি একটা ফারাক থেকে যায় তাহলে হয়তো কিছু নাম্বার কমতে পারে। নেক্সট, লিস্ট দ্য হার্মফুল এফেক্টস অফ দ্য ফলোইং পলিউটেন্টস। আমরা জানি এসপিএম, কেমিক্যাল ফার্টিলাইজার্স, গ্রিন হাউস গ্যাসেস আর কেমিক্যাল ইনসেকটিসাইডস, ঠিক আছে? সো স্ট্রেট কোয়েশ্চেন, এদের হার্মফুল এফেক্টগুলো আমাদেরকে বলতে হবে। নেক্সট 22 নম্বর কোশ্চেনে চলে আসি, স্ট্রেট অ্যাওয়ে দুটো ফাংশন অফ সেরেব্রাম। ওকে, নেক্সট ডিফারেন্সিয়েট বিটুইন, এগুলো স্ট্রেট, ডিফারেন্সিয়েট বিটুইন মাইটোসিস মিওসিস, হোয়াট ইজ বায়োম্যাগনিফিকেশন, আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শুধু কাকে বলে বললে হবে না, তার সাথে একটা এক্সাম্পল সাইট করতে পারো। দ্য বেস্ট এক্সাম্পল ইজ অফ ডিডিটি। 4 causes for which animals are poached in India, ঠিক আছে? যে অ্যানিমেল পোচিং হয়, এটা তো একটা মারাত্মক একটা প্রবলেম এখন যে কোনো রিজার্ভ ফরেস্টে। সো কি কি কারণে এই অ্যানিমেলদের পোচিং বা কিলিং হচ্ছে? কিলিং মানে কিন্তু শুধু কিলিং, পোচিং মানে তার ক্ষেত্রে একটা বিজনেস ইকোনমিক্স জড়িয়ে যাচ্ছে যে কেন মারবে। সো সেটাকে মাথায় রেখে আনসার করব, ঠিক আছে? নেম দ্য হরমোনস রেসপন্সিবল ফর, 4টে হরমোনের নাম লিখতে হবে, হাফ মার্কস করে আসবে, হয়তো 1 মার্কসে দুটোও দিতে পারে, যে দুটো হরমোনের দুটো এখানে ABCD না দিয়ে শুধু A আর B দিল, তাহলে এক একটার ক্ষেত্রে 1 মার্কস করে। এখানে আমি কি দিয়েছি, ইমপ্ল্যান্টেশনের জন্য কোন হরমোন লাগবে, আমরা সবাই জানি ইমপ্ল্যান্টেশনে কোন হরমোন লাগবে। ক্যালোরিজেনিক এফেক্ট কার মধ্যে আছে সেটা আমাদের দেখতে হবে, ফাইট অর ফ্লাইট হরমোন, অ্যাড্রেনালিন আমি জানি, আমি একটু বলে দিই ইমপ্ল্যান্টেশন যদি কারো কোনো কনফিউশন থাকে, প্রজেস্টেরন। ক্যালোরিজেনিক এফেক্ট কার মধ্যে থাকে, থাইরক্সিন। ফাইট অর ফ্লাইট হরমোন, অ্যাড্রেনালিন। বাই দ্য ওয়ে, অ্যাড্রেনালিন আমরা এপিনেফ্রিন বলবো না when I am talking about, যদিও বইতে থাকে এটা মাথায় রাখো, অ্যাড্রেনালিন অর এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন অর নর এপিনেফ্রিন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। স্ট্রাকচারালি না থাকলেও অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যেটা সিক্রিটেড হচ্ছে, মানে যখন আমি হরমোনের কথা বলছি, আই উইল অলওয়েজ ইউজ দ্য টার্ম অ্যাড্রেনালিন, নট এপিনেফ্রিন। এপিনেফ্রিন ইউজ করবো না, বা নর অ্যাড্রেনালিন ইউজ করবো, নর এপিনেফ্রিন ইউজ করবো না, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা আর মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে, ঠিক আছে? সো মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে আমরা জানি প্রোল্যাকটিন, কিন্তু এটাকে খেয়াল করো, যদি মিল্ক সিক্রিশন হতো তাহলে কিন্তু পস্টেরিয়র পিটুইটারি হরমোন অক্সিটোসিন। সো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এখানে চাওয়া হয়েছে প্রোডাকশন। এই ছোট ছোট জিনিসগুলো যেন ভুল না হয়। ওকে, চলো নেক্সট আর কয়েকটা বাকি আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমার মনে হয়েছে। স্টেট 2 রিজনস অফ মেন্ডেল সাকসেস, স্ট্রেট অ্যাওয়ে কোয়েশ্চেন তৈরি করবে। Name 2 muscles involved in bipedal locomotion, calf muscles, quadriceps muscles, তোমরা আনসার করতেই পারো। 2 functions of ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন, যার আরেকটা নাম আমরা জানি ভ্যাসোপ্রেসিন। যদিও এরা তৈরি হয় কোথা থেকে, তৈরি হয় হাইপোথ্যালামাস থেকে, কিন্তু এদের সিক্রিশনটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি থেকে। সো টেকনিক্যালি হাইপোথ্যালামিক হরমোনস, বাট আমরা পড়ি পস্টেরিয়র পিটুইটারির আন্ডারে। সো ADH এর দুটো ফাংশন জাস্ট পড়বে, স্ট্রেট কোয়েশ্চেন। হাউ ফ্লাইট মাসেলস ইন পিজিএন অ্যাসিস্ট ইন ভোল্যান্ট অ্যাডাপ্টেশন। ওকে, চলো নেক্সট চলে আসি 31 নম্বর কোয়েশ্চেন। উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল ডিসকাস VO মানে ভেস্টিজিয়াল অর্গ্যান, ঠিক আছে? ভেস্টিজিয়াল অর্গ্যান। সো আবার শর্ট ফর্মে লেখা হয়েছে বলে আমি
ফুল ফর্মটাও লিখে দিলাম। উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল, দেখো ডিরেক্ট চাইছে না যে হোয়াট ইজ আ ভেস্টিজিয়াল অর্গান, উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল বলছে, তার মানে একটা এক্সাম্পল ধরে নেবে। ক্লাসিক এক্সাম্পলটা ধরে নাও, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এবং তার রেসপেক্টে ভেস্টিজিয়াল অর্গানের আনসারটাই ঢোকো, তারপরে ঢোকো কাকে বলে ভেস্টিজিয়াল অর্গান। সো উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল ডিসকাস ভেস্টিজিয়াল অর্গান, এটা একটুখানি মাথায় রেখে যেরকম কোয়েশ্চেন চেয়েছে সেইভাবে আনসারটা করার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট, ওয়াই ইজ অ্যান্টেরিয়র পিটিউটারি কল্ড মাস্টার গ্ল্যান্ড, নিশ্চয়ই এটা শিখেছো, এটা খুব কমন কোয়েশ্চেন, পড়ানো হয়, এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। Mention the physiological adaptations found in camels RBC. So RBC এর প্রপার্টি গুলোকে নিয়ে, ক্যামেলের RBC আমরা জানি একটু অন্য ধরনের, অন্যান্য ম্যামেলিয়ান RBC এর তুলনায় এটা ডিফারেন্ট। সো কেন ডিফারেন্ট এবং কিভাবে, দেখো যে কোনো অ্যাডাপ্টেশনের কোয়েশ্চেনকে যখন আনসার করবে এই ট্রিকটা শিখে রাখো, স্ট্রেট অ্যাওয়ে আনসারে এসো না, তুমি আগে তোমরা চেষ্টা করবে যে আগে প্রবলেমটাকে বলতে, এবং তারপরে সেই অ্যাডাপ্টেশন কিভাবে সেই প্রবলেমটাকে সলভ করছে সেইভাবে আনসারটাকে লিখতে হবে। তাহলে প্রথমে প্রবলেমটাকে হাইলাইট করবে যে ওই এনভায়রনমেন্টে সাস্টেন করতে গেলে, বেঁচে থাকতে গেলে, সার্ভাইভ করতে গেলে, রিপ্রোডিউস করতে গেলে কি প্রবলেম, তারপরে তার অ্যাডাপ্টেশনটা কিভাবে সেটাকে সলভের দিকে যাচ্ছে, কারণ অ্যাডাপ্টেশন ইজ অল অ্যাবাউট সলভিং আ এনভায়রনমেন্টাল প্রবলেম। সো সেইটাকে সেরকমভাবে উত্তরটাকে আমাদের যে কোনো অ্যাডাপ্টেশনের কোয়েশ্চেনের উত্তরটাকে সেরকমভাবে আমাকে রেডি করতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, হু প্রপোজ রিক্যাপিচুলেশন থিওরি। সিম্পল, হোয়াট ডু ইউ মিন বাই অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। কোথায় পাবো এটা? এভলিউশনে পাবো, এমব্রায়োলজিক্যাল এভিডেন্সের মধ্যে আমরা এটা পাবো, ঠিক আছে। সো অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, ঠিক আছে, এটা একটুখানি বই থেকেই পাবে, সো অসুবিধা হওয়ার কিছু কারণ নেই। সো এটা আমরা পেয়ে যাব। অন্টোজেনি মানে আমরা জানি এমব্রায়োলজিক্যাল হিস্ট্রি, আর ফাইলোজেনি কথাটার মানে হচ্ছে এভলিউশনারি হিস্ট্রি। ওকে, আমি হিন্টস দিয়ে দিলাম। লিস্ট আউট এনি 4 অ্যাক্টিভিটিস দ্যাট শুড বি ব্যান্ড ইন রিজার্ভ ফরেস্ট। সো এই কোয়েশ্চেনগুলো কিন্তু কমন সেন্স থেকেও তুমি কিন্তু বের করে আনতে পারবে, বাট এটা সুন্দর করে তৈরি করে যাবে যে এনি 4 অ্যাক্টিভিটিস যেটা রিজার্ভ ফরেস্টে তোমার মনে হচ্ছে, তোমার উপরে কোয়েশ্চেনটা ছেড়ে দেওয়া হয়েছে, যে তোমার কি মনে হচ্ছে যে কোন কোন অ্যাক্টিভিটিগুলো ব্যান করলে আমরা বায়োডাইভার্সিটিকে বাঁচাতে পারবো রিজার্ভ ফরেস্টের। ওকে, চলো, প্রায় 35 হয়ে গেল, আর একটা দুটো আর পাঁচটা আমরা দেখে নিই, এর মধ্যে থেকে 2 মার্কসের সব পেয়ে যাবে। How exploitation of species leads to the loss of biodiversity. Explain with one example. যে কিভাবে ওভার এক্সপ্লয়টেশন যখন হয়, আমাদের এক্সাম্পল আছে কিন্তু এক্সাম্পল দিয়ে বলতে হবে, কিভাবে ওভার এক্সপ্লয়টেশন হলে আমরা বায়োডাইভার্সিটিকে হারিয়ে ফেলছি ওভার এক্সপ্লয়টেশনের জন্য। ডিফারেন্সিয়েট বিটুইন অ্যানিমেল অ্যান্ড প্লান্ট মাইটোসিস, সিম্পল ফর্মে দেওয়া আছে, বইতে সমস্ত জায়গায় পাবে, সেটা কিন্তু পড়ে নেবে তোমরা, ঠিক আছে। কম্পোনেন্টস অফ নিউক্লিওটাইডস ইম্পর্টেন্ট। হোয়াট আর ক্রোম্যাটিডস, ঠিক আছে, ক্রোম্যাটিডস, ক্রোম্যাটিন রেটিকুলাম না, ক্রোমোজোম না, হোয়াট আর ক্রোম্যাটিডস, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র কোয়েশ্চেনের জন্য না, কনসেপচুয়ালি সেল ডিভিশন মাইটোসিস বুঝতে গেলে ক্রোম্যাটিডের কনসেপ্ট ঠিক না থাকলে কিন্তু এটা বোঝা বা আনসার করা কঠিন। লাস্ট কোয়েশ্চেনে চলে আসি, হাউ ডাজ অ্যান অ্যাডভেন্টিশিয়াস বার্ড, তার মানে মাথায় কে চলে আসে? ব্রায়োফাইলাম, হেল্পস ইন ভেজিটেটিভ প্রোপাগেশন। ক্লিয়ার? সিম্পল কোয়েশ্চেন। সো এই ছিল আমাদের, তোমরা পজ অ্যান্ড প্লে করে সেগুলোকে লিখে নেবে, এগুলোকে লাস্ট মোমেন্ট সবই তোমাদের তৈরি আছে, কিন্তু এগুলোকে আরেকবার একটু ভালো করে দেখে নিয়ে যাবে, হোপফুলি এর মধ্যে থেকে চলে আসবে। আমরা বলতে পারি না 100% এটার থেকেই আসবে, এটা কখনোই কেউ বলতে পারে না, বাট যতটা ক্লোজ যাওয়া যায়, এবং আমার মনে হয় অনেকটাই ক্লোজ আমরা যেতে পারবো। সো 2 মার্কস শর্ট আনসার টাইপের 40 কোয়েশ্চেন্স আমরা এখানে ডিসকাস করলাম, এগুলোকে ভালো করে তৈরি করো বিফোর উই মুভ টু গ্রুপ ডি। এবার আমরা চলে আসি গ্রুপ ডি, মানে যেখানে 5 মার্কসের কোয়েশ্চেনগুলো আসে। সেখানেও বেশ কিছু কোয়েশ্চেন্স আমি দিয়েছি যার মধ্যে থেকে চলে আসার সম্ভাবনা প্রবল, কিন্তু আবার বললাম যে শুধু এগুলো 100% বেস করে তো হয় না। সো তোমরা বইটা সব কিছু ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে এগুলোকে আলাদা করে অ্যাটেনশন দিয়ে পড়বে। সো প্রথমেই আমরা জানি, প্রথমে একটা ডায়াগ্রামের কোয়েশ্চেন আসে। এবছর ডায়াগ্রামের ক্ষেত্রে কিন্তু আই ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই এর সাথে লেবেলিং ওরা বলে দেবে, আমি লিখেছি উইল বি গিভেন,
সো এটা 3+2 আমরা জানি। সো আই এরটা করবে আর স্টেজেস অফ সেল সাইকেল, বা আমরা বলতে পারি স্টেজেস অফ, বেটার হচ্ছে স্টেজেস অফ, আমরা এখানে লিখবো সেল ডিভিশন মানে মাইটোসিস। সো সেল ডিভিশন যদি হয় তার মধ্যে বিশেষ করে মাইটোসিসের মধ্যে মেটাফেজ এবং অ্যানাফেজ ভালো করে করবে। আমি লিখে দিচ্ছি মেটাফেজ অ্যান্ড অ্যানাফেজ। এই স্টেজ দুটোর ডায়াগ্রাম ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সাথে তার লেবেলিংটাও ভালো করে দেখবে। সো স্টেজেস অফ সেল ডিভিশন এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন আমরা হেরিডিটি থেকে রেখেছি। টেকিং কোট কালার অফ গিনিপিগ অ্যাজ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, ডিজাইন আ মোনোহাইব্রিড ক্রস অ্যান্ড ফাইন্ড আউট ইটস ফেনোটিপিক অ্যান্ড জেনোটিপিক রেশিও। সো যে কোনো একটা ক্যারেক্টার ধরে নেবে, তার দুটো ট্রেড ধরে নেবে মানে কন্ট্রাস্ট ধরে নেবে, ধরে একটা মোনোহাইব্রিড ক্রস করতে হবে যেখান থেকে ফেনোটিপিক আর জেনোটিপিক রেশিওকে বের করতে হবে, ঠিক আছে। এবং তার সাথে সিগনিফিকেন্স অফ টেস্ট ক্রস, টেস্ট ক্রস কেন করা হয়, টোটাল 3+2। টেস্ট ক্রস কেন করব, টেস্ট ক্রস করার দরকারটা কেন পড়ে সেটাকে একটুখানি এখানে এক্সপ্লেন করতে হবে 2 মার্কসের জন্যে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসি। এক্সপ্লেন প্যালেন্টোলজিক্যাল। প্যালেন্টোলজিক্যাল কথাটা সবাই জানো, না জানলেও প্যালেন্টোলজিক্যাল মানে ফসিল এভিডেন্স বা ফসিল রেকর্ড থেকে যে এভিডেন্সগুলো পাওয়া যায় ইন সাপোর্ট অফ অর্গ্যানিক এভলিউশন উইথ রেফারেন্স টু, বলে দেওয়া হয়েছে হর্স। তাহলে হর্সকে রেফার করে কিভাবে ফসিল রেকর্ড আমাদের এভলিউশনকে বুঝতে সাহায্য করে সেটা নিয়ে এই কোয়েশ্চেনটা। ওকে, নেক্সট, state the relation between variation and survival of the fittest, ঠিক আছে। ভ্যারিয়েশন এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা আমরা ডারউইনিজম থেকে পাবো, সেই রিলেশনটা এই কোয়েশ্চেনে চাওয়া হয়েছে। রাইট আ শর্ট নোট অন গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। এনভায়রনমেন্ট পার্ট থেকে চ্যাপ্টার 5 থেকে শর্ট নোট অন গ্লোবাল ওয়ার্মিং খুব খুব ইম্পর্টেন্ট। আর দুটো মেজর বায়োডাইভার্সিটি হটস্পটস ইন ইন্ডিয়া, ঠিক আছে। সো এইটাকে 3+2-তে চাওয়া হয়েছে। সিম্পল এনাফ, বাট মার্কস ওঠে। সো এই ধরনের কোয়েশ্চেনকে অবশ্যই অ্যাটেন্ড করবে। নেক্সট, হাউ অ্যাড্রেনালিন অ্যাক্টস অ্যাজ এমার্জেন্সি হরমোন। মনে রাখো এখানে কোয়েশ্চেনটা কিন্তু হাউ দিয়েছে, এখানে স্টুডেন্টরা গন্ডগোল করে ওয়াই ভাবে, যে ওয়াই ইজ অ্যাড্রেনালিন নোন অ্যাজ এমার্জেন্সি হরমোন, ওয়াই নয় হাউ। তার মানে তোমাকে এখানে অ্যাড্রেনালিনের ফাংশনের মধ্যে ঢুকে গিয়ে আনসারটাকে ফর্ম করতে হবে, যে এমার্জেন্সি সিচুয়েশনের সময় অ্যাড্রেনালিন কিভাবে আমাদের বডিকে তৈরি করে টু কোপ আপ দ্যাট পার্টিকুলার সিচুয়েশন। ওকে, সো হাউটা এটা কিন্তু মনে রেখো। স্টেট 2 ফাংশনস অফ ইস্ট্রোজেন। সো ইস্ট্রোজেনের দুটো ফাংশন চেয়েছে 3+2। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনে একটা স্টেটমেন্টকে জাস্টিফাই করতে বলেছে। র্যাপিড রিমুভাল অফ হ্যান্ড ওয়েন ইট টাচেস আ হট অবজেক্ট। কোনো একটা গরম কিছু ধরে ফেললে অজান্তে, ইভেন বিফোর উই আন্ডারস্ট্যান্ড যে আমি কাকে ধরেছি, কি ধরেছি, কেন ছ্যাঁকা খেলাম, উই রিমুভ আওয়ার হ্যান্ডস। এইটার পিছনে বেসিক মেকানিজমটা কি, কেন হচ্ছে। সো বলা হয়েছে এক্সপ্লেন দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস পরপর ইন লাইট অফ রিফ্লেক্স অ্যাকশন। সো এটা কি, দিস ইজ আ, এটা আমরা কি, এটা তো আমরা শিখি না। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আনকন্ডিশনড রিফ্লেক্স অ্যাকশন। সো সিকোয়েন্স অফ ইভেন্ট, কি কি ঘটনা ঘটলো সেটাকে এখানে জিজ্ঞেস করেছে। তার সাথে কি আছে, তার সাথে আছে স্টেট 2 ডিফারেন্সেস বিটুইন আনকন্ডিশনড, এক্ষুনি বলছিলাম, অ্যান্ড কন্ডিশনড রিফ্লেক্স 3+2। নেক্সট কোয়েশ্চেন, আবার একটা স্টেটমেন্ট আমি দিয়েছি, ইনডিসক্রিমিনেট ইউজ অফ ডিডিটি। ডিডিটি আমরা কোথায় বলেছিলাম, বায়োম্যাগনিফিকেশনে। Indiscriminate use of DDT has reduced population of fish-eating birds. তো বায়োম্যাগনিফিকেশনের লাইটে তোমাকে এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে হবে ইন দ্য লাইট অফ পলিউশন। সো বায়োম্যাগনিফিকেশনই ঘুরে ফিরে চলে আসলো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কজ অফ অ্যাসিড রেন। আবার বললাম এই কোয়েশ্চেনগুলো আগের বছরও যদি দেখো প্রিভিয়াস ইয়ার্সে এসছে, এটা কিন্তু বারবার আসবে। অ্যাওয়ারনেস রিলেটেড কোয়েশ্চেন কিন্তু বোর্ড চায় যে এটা ফ্রিকুয়েন্টলি যাতে মাধ্যমিকে আসে। ওকে, সো দিস এগেন 3+2। নেক্সট,
prove that incomplete dominance is an exception to Mendelism. Exception to Mendelism. So incomplete dominance এর এক্সাম্পল নেবে, প্রপার এক্সাম্পল নেবে, যে কোনো একটা প্লান্ট ধরে নেবে, সেই প্লান্ট যে ইনকমপ্লিট ডমিনেন্স শো করে সেই প্লান্টের এক্সাম্পল ধরে বোঝাবে যে কেন এটা মেন্ডেলিজমের এক্সেপশন হিসেবে ধরা হচ্ছে। ওকে, স্টেট দ্য রোল অফ জেনেটিক কাউন্সিলিং ইন থ্যালাসেমিয়া, এটাও একটা অ্যাওয়ারনেস রিলেটেড কোয়েশ্চেন, বোর্ডের খুব প্রিয় কোয়েশ্চেন। সো তার সাথে জেনেটিক কাউন্সিলিং এরও কোয়েশ্চেনটা এর সাথে দেওয়া হলো। সো 3 + 2 5। ঠিক আছে, মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Next question, schematically represent alternation of generation. Schematically মানে জাস্ট অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে সাইকেলটাকে বোঝাবে, আলাদা করে প্যারাগ্রাফ করে লেখার দরকার নেই, কারণ চেয়েছে স্কিম্যাটিক্যালি। সো সেটাকে যদি বুঝিয়ে দাও, যে কোনো একটা এক্সাম্পল, বইতে 2-3টে এক্সাম্পল আছে, সেখান থেকে ধরে নিতে পারবে। আচ্ছা, স্টেট 2 অ্যাডভান্টেজেস, এগুলো খেয়াল করবে কটা চেয়েছে, 2 অ্যাডভান্টেজেস অ্যান্ড 1 ডিসঅ্যাডভান্টেজ অফ আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাগেশন। ঠিক আছে, তার অ্যাডভান্টেজেস এবং একটা ডিসঅ্যাডভান্টেজ চেয়েছে, 2 + 3 = 5। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 সাজেশনের, ইন্টারফেস ইজ দ্য প্রিপারেটরি ফেজ বিফোর সেল ডিভিশন। ইন্টারফেস ঘুরিয়ে এরকম আসতে পারে যে whether interface জিজ্ঞেস করতে পারে, whether interface is a resting phase, the answer is obviously no। কিন্তু এই আনসারটাকে তুমি যখন আমাকে বলা হচ্ছে জাস্টিফাই করতে, তখন তোমাকে কি বলতে হবে, তোমাকে প্রুফ করতে হবে আনসারের মাধ্যমে যে দিস ইজ দ্য প্রিপারেটরি ফেজ। তার মানে ইন্টারফেসের যে ইভেন্টসগুলো, সেই ইভেন্টসগুলোকে তুলে তোমাকে আনসার করতে হবে এবং প্রমাণ করতে হবে যে একটা সেল ডিভাইড করার আগে আমরা কি জানি, সেল সাইকেলে G1s G2m, তার মধ্যে m যদি আমরা বাদ দিয়ে দিই, দ্যাট ইজ দ্য মাইটোসিস ফেজ, তাহলে বাকি যে 3টে পড়ে আছে G1s G2, টোটালটা নিয়ে ইন্টারফেস। সো G1 এ কি কাজ হচ্ছে, S এ কি কাজ হচ্ছে, G2 তে কি কাজ হচ্ছে, এটাকে ব্রিফলি বলে তোমাকে কোয়েশ্চেনের আনসারটাকে কনক্লুড করতে হবে। ওকে, হোয়াট উইল হ্যাপেন টু আ সেল ইফ নর্মাল কন্ট্রোল অ্যাট ডিফারেন্ট চেক পয়েন্টস ইজ লস্ট। তাহলে চেক পয়েন্টসগুলো যদি কন্ট্রোল হারিয়ে যায়, তাহলে সেখান থেকে কি কি প্রবলেম হতে পারে, সেলটা কি কি প্রবলেম ফেস করতে পারে, এবং শুধু সেল নয়, তার সাথে তোমাকে বডির রিলেশনও আনতে হবে যে কি কি ডিসঅর্ডার বা কি কি প্রবলেম বডিকেও ফেস করতে হতে পারে যদি চেক পয়েন্টসগুলো ঠিকমতো কাজ না করে। সো কি কি চেক পয়েন্টস আছে বলবে এবং তাদের কাজ বলবে, এবং অবভিয়াসলি তারা যদি কাজ না করে তাহলে এই প্রবলেম হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11 এ আসি, স্টেট দ্য ফাংশনস অফ FSH অ্যান্ড LH। এদের মেল ফিমেল দুক্ষেত্রেই ফাংশন আছে আমরা জানি, কিন্তু এখানে চাওয়া হয়েছে ফিমেলসদের মধ্যে এদের ফাংশনস, এদের রোল। ঠিক আছে, স্টেট 2 ডিফারেন্সেস বিটুইন ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, ভেরি ইজি স্ট্রেট কোয়েশ্চেন, প্যানক্রিয়াটিক হরমোনস দুটো। সো এদের মধ্যে দুটো পয়েন্ট অফ ডিফারেন্স তোমাকে দিতে হবে। সো তার জন্য 3 + 2, রাইট। আবার বলছি, পজ অ্যান্ড প্লে করে এগুলোকে লিখে দেবে, কোয়েশ্চেনগুলো আমরা অ্যাটাচও করে দেবো ভিডিওর সাথে, সেখান থেকেও দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, স্টেট এনি 2 কনজারভেশন স্ট্র্যাটেজিজ টু ইনক্রিজ দ্য নাম্বার অফ অর্গানিজমস হু আর স্টিল এন্ডেঞ্জার্ড। যে অর্গানিজমরা এন্ডেঞ্জার্ড, তারা মানে তাদের নাম্বার দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণের জন্যে কমে আসছে, রিডাকশন হচ্ছে নাম্বারের, তাহলে সেখান থেকে তোমার কি মনে হচ্ছে দুটো কনজারভেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত তাদের নাম্বারটা আবার ইনক্রিজ করা যায়? ঠিক আছে, আচ্ছা, হোয়াট আর দ্য নেক্সট, এর সাথে পার্ট কোয়েশ্চেন কি আছে, হোয়াট আর দ্য প্রেজেন্ট এনভায়রনমেন্টাল থ্রেটস অফ সুন্দরবনস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 এ চলে আসি, কম্পেয়ার প্রোফেজ অ্যান্ড টিলোফেজ। এটাকে কম্পেয়ার করতে হবে, দুটো ফেজকে কম্পেয়ার করতে হবে মাইটোসিসে বা অ্যানিমেল মাইটোসিসে। ঠিক আছে, ব্রিফলি ডিসকাস দ্য স্ট্রাকচার অফ ডিএনএ, তার মানে ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল। এই মডেলের থেকে তোমাকে 3-4টে পয়েন্ট রেডি করে আনসারটাকে প্রিপেয়ার করবে। কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ডু ইউ মিন বাই ইউজ অ্যান্ড ডিসইউজ অফ পার্টস? কে দিয়েছিলেন? ল্যামার্ক দিয়েছিলেন, আমরা জানি, এভলিউশনে পড়েছি, ইজি ব্যাপার। সো হোয়াট ডু ইউ মিন বাই, তোমাকে জিজ্ঞেস করেছে ল্যামার্কের যে এই যে
হাইপোথিসিসটা ছিল যে ইউজ অ্যান্ড ডিসইউজ অফ পার্ট এইটার মানেটা কি, ঠিক আছে, এবং একটা দুটো এক্সাম্পল দিয়ে বোঝাতে পারলে আরো ভালো হয়। উইথ আ ফ্লো চার্ট চাইছে, দেখো এসে টাইপ চাইছে না, উইথ আ ফ্লো চার্ট ডেপিক্ট হাউ ইউ থিঙ্ক দ্য নেক অফ দ্য জিরাফ বিকেম সো লং। ঠিক আছে, তার মানে এইটা দেখো ল্যামার্কো এক্সপ্লেন করেছিলেন, বাট আমরা জানি ওটা ঠিক নয়। সো ডারউইনিয়ান লাইটে, ডারউইনিজমের মধ্যে দিয়ে তোমার কি মনে হচ্ছে যে কেন এই লং নেক জিরাফ বা এই জিরাফের গলাটা বা নেকটা এতটা লম্বা হয়েছে, এটা ডারউইনিজমের পার্সপেক্টিভ থেকে আলোচনা করবে 2+3, রাইট? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, স্টেট দ্য কজ অফ ডোয়ারফিজম। ঠিক আছে, স্ট্রেট অ্যাওয়ে ডায়াবেটিস মেলিটাস আর গয়েটার। তার মানে হরমোনস রিলেটেড, কোন হরমোনের জন্য এই তিনটে ডিসঅর্ডার হচ্ছে, তার হাইপোসিক্রিশনের জন্য হচ্ছে না হাইপারসিক্রিশনের জন্য হচ্ছে, এটুকু তোমাকে বলতে হবে। ঠিক আছে, 2 ডিফারেন্সেস বিটুইন ডায়াবেটিস মেলিটাস, ডি মানে ডায়াবেটিস, আর ডায়াবেটিস ইনসিপিডাস, এই দুটো মাথায় রাখবে। মেনলি দুটো ডিফারেন্স, মানে কোন হরমোনের জন্য হচ্ছে, সেটা হাইপোসিক্রিশন না হাইপারসিক্রিশন, আর বডির উপরে এফেক্ট, ফিজিওলজিক্যাল এফেক্ট কি, সেটা তোমাকে এখানে বলতে হবে 3+2। ওকে, নেক্সট একটা স্টেটমেন্ট, ক্লটিং ফ্যাক্টর 8 is known as anti-hemophilic factor, কারেক্ট? এটা এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করো ইন রিলেশন টু হিমোফিলিয়া। সো কেন ক্লটিং ফ্যাক্টর 8 কে আমরা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর নাম দিয়েছি? কালার ব্লাইন্ডনেস ইজ মোর কমন ইন মেলস দ্যান ফিমেলস। তার মানে সেই কোয়েশ্চেনই ঘুরে ফিরে আসলো যে এক্স লিঙ্কড কালার ব্লাইন্ডনেস কি, এক্স লিঙ্কড বাট রিসেসিভ। সো এটা মেলদের মধ্যে বেশি কেন দেখা যায় ফিমেলদের তুলনায়, সেই লাইটে আলোচনা করবে, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি 3+2। ওকে, নেক্সট কোয়েশ্চেন 17, হাইপোথ্যালামাস ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন এনএস মানে নার্ভাস সিস্টেম, ইএস মানে এন্ডোক্রিন সিস্টেম। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। হাইপোথ্যালামাস ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রিন সিস্টেম, এটাকে জাস্টিফাই করা হয়েছে, এবং জাস্টিফিকেশনটা যখন করবে বোথ অ্যানাটমিক্যালি আর ফাংশনালি, মানে why it is a connecting link অ্যানাটমিক্যালি, স্ট্রাকচারালি এটাকে আনসার দেওয়ার চেষ্টা করবে একটা পয়েন্টে, আর ফাংশনালিও আনসার দেওয়ার চেষ্টা করবে যে কিভাবে হাইপোথ্যালামাস নার্ভাস আর এন্ডোক্রাইন সিস্টেমকে তোমার কানেক্ট করছে। ঠিক আছে, মুভমেন্ট অফ পোলেন টিউব টুয়ার্ডস ওভিউল ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ মুভমেন্ট, তাই তো? আমরা ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক মুভমেন্ট পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে প্লান্ট মুভমেন্টের মধ্যে। সেক্ষেত্রে এই পোলেন টিউব যে মুভ করছে টুয়ার্ডস ওভিউল, আমরা জানি যখন তোমরা অ্যাঞ্জিওস্পার্মের রিপ্রোডাকশন বা ডাবল ফার্টিলাইজেশন পড়েছো, সো এই যে পার্টিকুলার একটা জায়গায় মুভ করছে, ওভিউলের দিকে মুভ করছে, এটা কোন ধরনের মুভমেন্টকে বোঝাচ্ছে অ্যান্ড ওয়াই? ওকে, সো মুভমেন্টের নাম এবং সেটা কেন বোঝাচ্ছে। সো এটা 3+2 এর আমাদের কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 18, স্টেট দ্য রোল অফ এয়ার স্যাক্স ইন পিজিয়ন, স্ট্রেট কোয়েশ্চেন, আর এয়ার ব্লাডার অথবা সুইম ব্লাডারও বলা যেতে পারে ইন ফিশেস। ঠিক আছে, স্ট্রেট অ্যাওয়ে কোয়েশ্চেন, এটা নিয়ে বলার কিছু নেই। ইন হুইচ অ্যানিমেলস ইউ মে ফাইন্ড সিউডোপোডিয়া, এটা লোকোমোটরি, টেম্পোরারি লোকোমোটরি একটা স্ট্রাকচারের কথা বলা হয়েছে। সিলিয়া মায়োটোম মাসেলস, তিনটে নাম লিখবে, সিউডোপোডিয়া লিখে ড্যাশ দিয়ে নাম লিখবে, সিলিয়া লিখে নাম লিখবে, মায়োটোম মাসেল লিখে নাম লিখবে। সো 2+3 এখানেই 3 পাবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার, আমরা লাস্টের দিকে চলে এসেছি, কোয়েশ্চেন নাম্বার 19, হাউ ক্রায়োপ্রেজারভেশন কি, এক্স-সিটু না ইন-সিটু? এক্স-সিটু কনজারভেশন। ঠিক আছে, সিটু কথাটা কোথা থেকে এসছে? সিচুয়েশন। ইন সিটু মানে ইন দ্য নর্মাল ন্যাচারাল হ্যাবিটেট, ইন সিচুয়েশন এক্স সিচুয়েশন। ওকে, সো ক্রায়োপ্রিজার্ভেশন ক্যান সেভ দ্য ফেট অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস ইন দ্য ফিউচার। যে স্পিসিসের নাম্বার কমে যাচ্ছে, ক্রায়োপ্রিজার্ভেশন দিয়ে এই এক্স-সিটু কনজারভেশনের মাধ্যমে কিভাবে তার নাম্বারটাকে আবার আমরা বাড়িয়ে দিতে পারি, রেস্টোর করতে পারি। ওকে, নেক্সট চলে আসি একই সাথে কোয়েশ্চেন নাম্বার 19 এর পার্ট কোয়েশ্চেন, লিস্ট দ্য ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রবলেমস ওয়ান মে ফেস বাই নয়েজ পলিউশন। তাহলে নয়েজ পলিউশন থেকে ফিজিক্যাল প্রবলেমও হয়, সাইকোলজিক্যাল প্রবলেমও হয়, তার সেটাকে জাস্ট লিস্ট করতে বলেছে, সেটাকেই আনসারে চেয়েছে।
লাস্ট কোয়েশ্চেনে চলে আসি আমরা। স্টেট 2 ways to control global warming and what is CSA, ফুল ফর্ম লিখতে হবে আমরা জানি। আর নেম টু গ্রিন হাউস গ্যাসেস, মেন দুটো গ্রিন হাউস গ্যাসেস নাম লেখার চেষ্টা করবে। সো 2 + 1 + 2। ওকে, সো আলটিমেটলি আমরা সবকিছু বলার পরে কোয়েশ্চেন প্যাটার্ন, কটা আনসার করতে হবে, কত মার্কসের কোয়েশ্চেন আছে এক একটা চ্যাপ্টার থেকে, এক একটা গ্রুপ থেকে, সেগুলো আমরা দেখে নিয়েছি। তারপরে আমরা গ্রুপ সি আর ডি এর প্রবাবেল সাজেশনসের কথা আমরা আলোচনা করেছি। সবকিছু পড়ার পরে এইগুলোকে আলাদা করে ভালো করে দেখে নিও। দ্যাট উইল হেল্প ইউ ইমেন্সলি ইন দ্য কামিং লাইফ সায়েন্স মাধ্যমিক 2025। বাট এখানেই শেষ হয় না, এইবারে আরো ভাইটাল একটা আলোচনাতে আমরা আসবো। কি আলোচনা? দেখো, আনসার না প্রায় সবাই লিখতে পারবে, মোরললেস। যেরকম আমাদের সিলেবাস আছে, যেরকমভাবে তোমরা প্রিপেয়ার করেছো, হয়তো সবাই কাছাকাছি ঠিক আনসার মোটামুটি লিখতে পারবে। তাহলে কোনটা ডিমার্কেট করে দেবে যে আমি 90-তে 90 পাবো, বা কেউ 80 পাবে, বা কেউ 70 পাবে? তার মানে সেটা শুধুমাত্র তোমার আনসারের উপর ডিপেন্ড করে না। দেয়ার আর সার্টেন এক্স ফ্যাক্টরস, যে এক্স ফ্যাক্টরসগুলো তোমাদের লাগবে। ক্লাস 9 অবধি লাগেনি, এখন লাগবে। কেন লাগবে এবং সেই কি কি করতে হবে, তোমাকে কি কি মাথায় রাখতে হবে, তাহলেই তুমি কিন্তু তোমার সেই টার্গেটটা, এক্সপেক্টেড টার্গেট 90 আউট অফ 90 যেটা সবাই চাই, সেটা পাবো। সো নেক্সট আমরা এই সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে, এটাও নোট ডাউন করে রাখবে এবং এটাকে অ্যাপ্লাই করবে 100%। শুধু নোট ডাউন করলে হবে না। কি করব আমরা দেখতে চাই দ্য ট্রিক্স টু অ্যাচিভ 90/90, আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন টুডেজ ডিসকাশন। কিভাবে আমরা খাতা তৈরি করব, কিভাবে আমরা এক্সামিনারের সাইকোলজি বুঝবো। আমি যে পয়েন্টগুলো বলছি কিছুটা আমি লিখেও দেবো, বাকিটা তোমরা কিন্তু নিজের মতো করে নোট ডাউন করবে এবং সেটাকে অ্যাপ্লাই করবে। প্রথম কথা, দেখো, একজন এক্সামিনার ইজ ফর দ্য ফার্স্ট টাইম তুমি এমন পরীক্ষা দিচ্ছ যার খাতা দেখবে এমন কেউ যে তোমাকে চেনে না। এতদিন তোমরা স্কুলে পরীক্ষা দিচ্ছিলে, স্কুলের টিচার তোমাদের চিনতো। তার কিছু পজিটিভ দিক আছে, তার কিছু নেগেটিভ দিক আছে, আমি বারবার বলি। আর এই ধরনের কথাগুলো কিন্তু খুব একটা আলোচনা হয় না, বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই ধরনের কথাগুলোকে শেখানো হয় না। সো আমার মনে হলো এই ধরনের কথাগুলো তোমাকে এই ভিডিওতে তোমাদের কাছে একটু তুলে ধরি, তোমাদেরই এটাতে হেল্প হবে। সো একজন এক্সামিনার যে খাতা দেখবে সে তোমাকে চেনে না, তাহলে তুমি রিপ্রেজেন্ট করছো না, তোমার মুখ, তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার স্কুল কিচ্ছু রিপ্রেজেন্ট করছে না। যেটা রিপ্রেজেন্ট করছে তোমার কপিটা, তোমার খাতাটা, যেটা তার হাতে এসে পৌঁছবে। এটা এক্সামিনারের ক্ষেত্রে কিন্তু খুব কষ্টের ব্যাপার। কষ্টের ব্যাপার কেন? ফিজিক্যালি খুব কষ্টের ব্যাপার। তাকে হয়তো 10 দিনে বলা হয়েছে 500টা খাতা দেখে দিতে। সো বুঝতেই পারছো কতটা প্রেসারে তাকে খুব সুন্দর করে খাতাটাকে দেখতে হয়, খুব সুন্দর করে ইভ্যালুয়েট করতে হয় তোমাদের খাতা। বাট একটা তাড়াহুড়ো, একটা প্রেসার তো থেকেই যায়। সো কি কি করতে হবে যাতে আমরা আনসার, তো বেস্ট পসিবল আনসার লিখবো, সেটা আমরা জানি, সবাই তাই লিখবে, তোমরা প্রিপেয়ার্ড। বাট এছাড়াও কি কি ওপরে তোমাদের একটুখানি ফোকাসড হতে হবে খাতাটা তৈরি করার জন্য। কি কি করতে হবে তোমাদের, সেটাকে নিয়ে আমরা এক একটা কথা নিয়ে আলোচনা করি। প্রথমেই তোমরা যখন খাতাটাকে, যখন তোমরা আনসারটাকে লিখবে, যখন তোমরা যেটা 15 মিনিটস টাইম পাবে, সেই 15 মিনিটস টাইমটা কিন্তু এদিক ওদিক তাকিয়ে, বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে ওয়েস্ট না করে খুব থরলি কোয়েশ্চেন পেপারটা পড়ো, ইনস্ট্রাকশনসগুলোকে পড়ো। এটা হচ্ছে নাম্বার 1, যেটা আমরা করি না। সো খুব ভালো করে পড়ো। পড়ে নিয়ে তোমরা যেটা করবে সেটা হলো কোন কোনগুলো তোমরা আনসার করবে, কোন কোনগুলো অ্যাটেম্প্ট করবে, সেইটাকে আগে, চয়েসেস থাকবে তো, সেটাকে আগে একটা পেন্সিল হাতে নিয়ে সেটাকে আগে দাগ দেবে। ভালো করে শোনো, পেন্সিল বলছি, পেন নয়। সবকটা বলার পিছনে সবকটা একটা, মানে যা বলছি তার পিছনে কারণ আছে, সাইকোলজিক্যাল কারণ আছে। সো সবকটা কি করবে সবকটা তোমরা পেন্সিল দিয়ে আগে দাগ দিয়ে নেবে। এইবারে তোমরা যখন এক একটা আনসার কমপ্লিট করবে, তার উপরে পেন দিয়ে দাগ নেবে। কেন এটা বললাম? তার কারণ অনেক সময় কি হয়, শুধু যদি পেন দিয়ে দাগ দাও, কিছু হয়তো তাড়াহুড়োতে দিতে পারছো না। আবার কিছু ক্ষেত্রে কি হয় যে এর জন্যে কিছু মিস আউটও হয়ে যায়। সো তোমরা আগে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবে, তারপরে এক একটা শেষ হলে পেন দিয়ে দাগ দেবে। তাহলে তুমি বুঝতে পারবে এই কটা আমি অ্যাটেম্প্ট করব, এই কটা হয়ে গেছে। পেন্সিল দিয়ে দাগ দেওয়াগুলো আমি অ্যাটেম্প্ট করব বলে দাগ দিয়েছিলাম, যেগুলো পেন দিয়ে দাগ দিয়েছি হয়ে গেছে, এই কটা বাকি আছে। এই ডিস্টিংশনটা ব্রেন ধরে নেবে তোমাদের।
যে পেন্সিল বাকি আছে, পেন হয়ে গেছে। এটা তোমার স্পিডটাকেও ডিটারমাইন করবে, নাম্বার 1। নেক্সট হচ্ছে যখনই আমরা কোনো একটা গ্রুপ ধরো একটা লিখছি, তুমি যে কোনো গ্রুপ থেকে স্টার্ট করতে পারো, বাট কিপ ইন মাইন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট কমপ্লিট দ্য গ্রুপ। ওকে, সো ইউ মাস্ট, নাম্বার 1 আমি বলবো, ইউ মাস্ট কমপ্লিট আ সিঙ্গেল গ্রুপ। এই একটা গ্রুপ কমপ্লিট না করে পরের গ্রুপে যাব না। অনেক সময় কি হয়, একটা গ্রুপে 4টে কোয়েশ্চেন পারলাম, তারপরে এখন মনে হচ্ছে পারছি না, পরের গ্রুপে যেগুলো পারলাম সেটা করে নিলাম, বাকিটা আবার পরে করলাম। এইটা কিন্তু একটা ইরিটেশনের কারণ হবে এক্সামিনারের জন্য। তাকে বারবার খুঁজতে হবে কোথায় কোথায় লিখেছো। অ্যান্ড ডোন্ট এভার, চেষ্টা করবে মিনিমাইজ করার, ডোন্ট ইউজ বা মিনিমাইজ করবে স্টার্স, অ্যাস্টারিক্স, বা কিছু কিছু সময় তোমরা লেখো সি অ্যাট দ্য ব্যাক, এই কথাগুলো দেবে না। ইউ ক্যানট ইনস্ট্রাক্ট অ্যান এক্সামিনার। সো একটা গ্রুপ ধরলে সেটাকে আগে শেষ করে দেন পরের গ্রুপে যাবে। এবং একদম খাতার ওপরে যখন লিখবে, একদম গ্রুপ এ লিখছো, গ্রুপ এ খাতার মিডলে বড় করে একটা বক্স করে দেবে, একদম মিডলে, বাদিকে না, ছোট করে না, কিচ্ছু না, একদম ওপরে গ্রুপ এ, গ্রুপ বি একটা বক্স করে দিলে, তার মানে এক্সামিনার যখনই খাতা খুললো বুঝে গেল আচ্ছা এই গ্রুপটা করেছে, অ্যান্ড সেই গ্রুপটাকে তোমরা কমপ্লিট করবে টোটালি, তারপরে পরে যাবে। এই ধরনের কথাগুলো যতটা মিনিমাইজ, যদি না একেবারে করতেই হয়, খুব মিনিমাইজ করবে এই ধরনের অ্যাস্টারিক, স্টার্স বা সি অ্যাট দ্য ব্যাক, এই ধরনের ইনস্ট্রাকশনস দেওয়া। এটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে এক্সামিনারকে ইরিটেট করছো, এবং যদি এক্সামিনারকে কোনোভাবে একটু বিরক্ত করো, এটা কিন্তু মার্কসে কিছুটা হলেও প্রতিফলিত হয়, একটু রিফ্লেকশন আসে। ক্লিয়ার? থার্ড যেটা ভেরি ভেরি ভাইটাল, 3 নম্বর যেটা আমি বলছি, সেটা হলো যখন তোমরা আনসার করো, ধরো তোমাকে দিয়েছে, আমিও দিয়েছিলাম, সে ফর এক্সাম্পল দিয়েছে যে স্টেট এনি 2 ফাংশনস অফ সেরেব্রাম। আমি একটু আগে বললাম যে এনি 2 মানে কিন্তু কথাটা আছে এনি 2, বাট সবসময় এনি 2 না, দ্য মোস্ট ইম্পর্টেন্ট 2। কারণ ইনস্ট্রাকশন যখন থাকে তখন কিন্তু সেই ইনস্ট্রাকশনটাকে এক্সামিনাররা ফলো করে, এবার এক্সামিনারের নিজস্ব কিছু প্রেফারেন্স আছে, সেটা যদি সে পেয়ে যায় তাহলে সে খুব খুশি হবে, অবভিয়াসলি। না পেলে তাকে কিন্তু একটু ভাবতে হবে। এবারে তুমি বলবে বা তোমরা বলবে যে স্যার আমি কি করে বুঝবো যে এক্সামিনার কি চাইছে, ভ্যালিড কোয়েশ্চেন। তাহলে ইন দ্যাট কেস আমাদের একটা খুব সুন্দর একটা অপশান আছে। কি অপশান, এটা একটুখানি শিখে নাও। ধরো তুমি 4টে পয়েন্ট পড়েছো ফাংশন, আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি, ফাংশন অফ সেরেব্রামে তুমি 4টে পয়েন্ট পেয়েছো, এসেছে 2টো। ট্রাই টু ক্লাব দ্য পয়েন্টস। খুব মন দিয়ে শোনো কথাটা কি বললাম, মানে আমি 4টেকেই 2টো পয়েন্টে নিয়ে আসবো। পয়েন্ট আমার 2টোই থাকবে, 1 আর 2, কিন্তু আমি 4টেকেই লিখে দিলাম, অ্যাজ ইফ যা জানি, যা আছে বইতে আমি সবটাই তুলে দিয়েছি আপনার কাছে। তাহলে এখানে এক্সামিনার স্যাটিসফাই হওয়া ছাড়া আর তার কোনো অপশান থাকবে না। ইন কেস অফ ফাংশনস এটা করতে পারো, ইন কেস অফ ডিফারেন্সেস এটা করতে পারো। সো ইউ মাস্ট স্টার্ট ক্লাবিং পয়েন্টস, এটাকে প্র্যাকটিস করা শুরু করো। যতটা চেয়েছে তার থেকে বেশি দাও, কিন্তু পয়েন্ট ভাগ করো না, মানে 2টো চেয়েছে 1 2 3 4 করো না, যেহেতু 4টে পড়ে এসছো, 2টোই করবে, কিন্তু শেখো যে কিভাবে রিলেটেড পয়েন্টসগুলোকে একসাথে করে ক্লাব করব। ইমেন্সলি হেল্প হবে এটা মাধ্যমিকের ক্ষেত্রে। ঠিক আছে? সো 3 নম্বর আমি কি বললাম, ট্রাই টু ক্লাব পয়েন্টস, তার মানে ক্লাবিং পয়েন্টস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। 4 নম্বর কি করব, 4 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ডস এবং ফ্রেজগুলোকে অবশ্যই আন্ডারলাইন করব। কারণ যদি আমার পুরো একটা বড় আনসার পড়ার সুযোগও না থাকে, তাহলেও আমি, এক্সামিনার জানে এত বছর ধরে তিনি দেখেছেন, সো তার এক্সপিরিয়েন্স আছে, সে যে পয়েন্টগুলোকে খুঁজছে সেই পয়েন্টগুলো তার একদম চোখে যেন ডিরেক্টলি এসে পড়ে। সো আন্ডারলাইন, ইম্পর্টেন্ট, আন্ডারলাইন, এটা তোমরা জানো, এটা খুব কমন পয়েন্ট, বাট স্টিল খুব রিলেভেন্ট পয়েন্ট। আন্ডারলাইন, সরি ভুল লিখছি, আন্ডারলাইন ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা ফ্রেজেস। ঠিক আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা ফ্রেজগুলোকে কিন্তু আন্ডারলাইন করবে, সেগুলো তার চোখে ডিরেক্টলি তুলে দেবে।
নেক্সট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খাতা রেডি করার জন্যে, সুন্দর একটা খাতা তৈরি করার জন্যে এসে টাইপ আনসার লিখো না। ইভেন যদি 2 মার্কসেরও আনসার লিখতে হয়, এসে টাইপ লিখবো না, মানে এসে টাইপ মানে প্যারাগ্রাফ করবো না। 5 মার্কসের ক্ষেত্রে মানে 3 মার্কসের ক্ষেত্রেও প্যারাগ্রাফ করবো না, 5 এর মধ্যে যেটা 3+2 থাকে। তাহলে কি করব, সেটাকে আমরা বুলেটস বা পয়েন্টসে ভেঙে আনসার করব, দেখতে অনেক সুবিধা হয়, এক্সামিনারের ক্ষেত্রে এটা অনেক কনভিনিয়েন্ট ওয়ে টু চেক দ্য আনসার্স। যদি না পড়ে থাকো, স্যার আমার বইতে তো এরমভাবে লেখা নেই, আমার বইতে তো প্যারাগ্রাফ করে লেখা আছে, আমি তো ওরমভাবে পড়েছি, জাস্ট সেন্টেন্সগুলোকে পয়েন্টে ভেঙে দাও, বাট পয়েন্টস দাও, মানে এক্সামিনার যেন মনে হয় যে 2 মার্কস, আচ্ছা ওর 4টে পয়েন্ট লিখেছে, 3 মার্কস 5-6টা পয়েন্ট আছে, ম্যাসিভলি হেল্প করবে, টেক ইট ফ্রম মি। ওকে, সো নেক্সট কি, নেক্সট হচ্ছে ট্রাই টু আনসার in points or bullets। যে কোনো উত্তর পয়েন্টস বা বুলেটসে দাও, প্যারাগ্রাফে দেব না, এই প্র্যাকটিসটা থেকে বেরিয়ে আসি। বা ইভেন তুমি ফ্লো চার্টে দিতে পারো, সো ফ্লো চার্টে আনসার হতে পারে, খুব সুন্দর আনসার হয় ফ্লো চার্টে। সো যদি স্মার্টলি ফ্লো চার্টে কোনো আনসার দিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো একটা ইমপ্রেশন ক্যারি করবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে কোনো ধরনের কোনো আনসার স্ক্রিপ্টের মধ্যে কোনো ধরনের যত কাটাছেঁড়া আছে এটা তো মিনিমাইজ করতেই হবে। নিট অ্যান্ড টাইডি ওয়ার্ক, এটা তো একদম, এটা তো বলার কিছু নেই, এটা ছোটবেলা থেকে শিখছো, সেটা তো মাথায় রাখবেই। কিন্তু কোনো আনসার বা কোনো পেজের শেষে না কোনো জায়গা ছিল না। তুমি হয়তো ভাবলে যে এটা এখন মনে পড়ছে না, জায়গা ছেড়ে যাই, পরে আসবো, পরে হয়তো তোমার টাইমে কোলালো না, তুমি আর ফিরতে পারলে না, তখন কিন্তু সেটা একটা নেগেটিভ একটা ভাইব ক্যারি করবে। অনেক কিছু ভাবতে পারে এক্সামিনার, সেগুলোতে আমি যাচ্ছি না। সো যদি প্রথম কথা রেখো না কোনো ব্ল্যাঙ্ক পেজ বা কোনো ব্ল্যাঙ্ক পোর্শন, যদিও থাকে স্ট্রাইক ইট আউট। ওকে, সো ডোন্ট লিভ any blank portions অথবা পুরো ব্ল্যাঙ্ক পেজটাই একটা ছেড়ে দিলে, এটা করো না। ইনস্টেড যদি এটা করতেই হয়, যদি কোনো অপশন না থাকে, স্ট্রাইক ইট অফ। ঠিক আছে, তার মানে আমি ভেবেছিলাম, আমি সুযোগ পাইনি বা আমার মাথায় আসেনি, আমি ওটাকে কেটে দিয়েছি। বোঝা গেল? নেক্সট কি ইম্পর্টেন্ট, নেক্সট ইম্পর্টেন্ট কথাটা চলে আসে ডায়াগ্রামের ক্ষেত্রে। যখন ডায়াগ্রাম আসে, দেখো আমরাও যখন মাধ্যমিক দিয়েছিলাম, আমাদেরও যখন ছোটবেলা যখন পরীক্ষা হতো, তখন কিন্তু লাইফ সায়েন্সে বিশেষ করে প্রচুর এক্সট্রা আঁকা দিতে হতো, যে আঁকাগুলো চাইনি সেগুলোও দিতে হতো, এবং একটা ভালো মার্কস ডিপেন্ড করতো কত আমি এক্সট্রা আঁকা দিয়েছি। এখন সেই কনসেপ্টটা নেই। এখন তোমাকে যে যে জায়গায় আঁকা চাওয়া হয়েছে, তোমাকে শুধু সেগুলোকে দিতে হবে। সো এক্সট্রা প্রচুর আঁকা দেওয়ার কোনো জায়গাই নেই, দ্যাট উইল কিল টাইম, তোমার সময় নষ্ট হয়ে যাবে। বরঞ্চ তোমার যদি একটু আগে শেষ হয়, রিভিশনের জন্য টাইম রাখাটা অনেক বেটার, এবং এর জন্য কোনো এক্সট্রা মার্কস ক্যারি করবে না, কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ তুমি কিন্তু পাবে না। সো এক্সট্রা আঁকা দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না, বা যেটা কম্পালসারি ডায়াগ্রাম ধরো সেটা তো করতেই হবে। সেই ক্ষেত্রে তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখো। ধরো একটা কম্পালসারি ডায়াগ্রাম আছে, ধরো একটা এর ডায়াগ্রাম এসছে, মাথায় রাখো all labelings must be in the right hand part of the page। তার মানে আমি যখন আঁকাটা শুরু করব, আমি মাঝখান থেকে করব না কিন্তু, তাহলে আমার লেফটের স্পেসটা আনইউটিলাইজড, আর রাইটের ক্ষেত্রে কম স্পেস হয়ে গেল, যেখানে আমাকে হয়তো গায়ে গায়ে লেবেলিং করতে হলো। তার মানে আমি আঁকাটাকেই শুরু করব একটু বাঁদিকে, একটু লেফটিশ ওয়েতে, একটু বাঁদিকে ঘেসে। সো ডান দিকে আমার প্রপার জায়গা থাকলো, সেখানে আমি লেবেলিং করলাম, অল লেবেলিংস ইন ক্যাপিটাল লেটার্স। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, অনেকেই ভুলে যায় ক্যাপশন দিতে, মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপশন। দেখো, তোমার আঁকাটাকে মনে রেখো, তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু বিকাম আ পিকাসো, তোমাকে আর্টিস্টিক আঁকা শেড করার কোনো দরকারই নেই। দ্য লাইফ সায়েন্স ডিমান্ডস আ সাইন্টিফিক ডায়াগ্রাম। সো কতটা সাইন্টিফিক হতে পারে ডায়াগ্রামটা, সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে, এবং প্রপার লেভেলিং করবে ক্যাপিটাল লেটারে, নিচে ক্যাপশন দেবে, সেটাও ক্যাপিটাল লেটারে দেবে। ডোন্ট ফরগেট টু গিভ দ্য ক্যাপশন, উপরে নয়, ঠিক আছে? এটা কোনো আনন্দবাজার পত্রিকা না যে এটা হেডলাইন দেবে, এটা ক্যাপশন শুড বি
below the diagram. So number 7, caption is very important, plus labelings only on right side, and that too in capital letters. ঠিক আছে, ক্লিয়ার? এর সাথেই আমি বলবো ডায়াগ্রামের সাথে ডেডিকেট আ ফুল পেজ ফর ডায়াগ্রাম। বলছি এটা, ডেডিকেট আ ফুল পেজ ফর ডায়াগ্রামের জন্য একটা ফুল পেজ ডেডিকেট করবে। 5 মার্কসের কোয়েশ্চেন একটা। সো একটা কোয়েশ্চেন শেষ হয়ে গেল, নিচে একটু জায়গা আছে, একটা ছোট্ট করে একটা কিছু এঁকে দিলাম, ছোট্ট করে একটু লেবেলিং করে দিলাম গায়ে গায়ে। এটা করলে ইমপ্রেশন একেবারে আসবে না। একটা ফুল পেজ নিয়ে নাও, প্রপারলি বড় করে আঁকো, বড় করে আঁকলে তোমারও লেবেলিং করতে সুবিধা হবে, পয়েন্ট আউট করতে সুবিধা হবে জায়গাগুলো যেগুলো চেয়েছে, এবং এক্সামিনারের পক্ষেও দেখতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, সো গ্রুপ ডি এর ফার্স্ট কোয়েশ্চেনে থাকে ডায়াগ্রাম। সো ডায়াগ্রামের ক্ষেত্রে কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে মাথায় রাখো। মনে রাখবে, বারবার বলছি, অনেক খাতার ভিড়ে তোমার খাতাটাকে এক্সেপশনাল হতে হবে। এই এক্সেপশনাল খাতা যতক্ষণ না হচ্ছে 90 আউট অফ 90 কিন্তু তুমি পাবে না। সো ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য সাইকোলজি অফ দ্য এক্সামিনার। সে কি চাইছে, তাকে আমি ইরিটেট করব না। ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট একটা মনে রাখো কথা, সেটা হলো এক্সামিনারকে চেষ্টা করবে যেন এক্সামিনারকে বারবার তোমার খাতা দেখতে গিয়ে তাকে যেন কোয়েশ্চেন পেপার দেখতে না হয়। খাতা স্তূপের মধ্যে তার হয়তো কোয়েশ্চেন পেপার কোথায় রেখেছে, তোমার খাতা দেখতে গেলে বারবার তাকে কোয়েশ্চেন পেপার খুঁজতে হচ্ছে, বারবার কোয়েশ্চেন পেপার উল্টাতে হচ্ছে। এটা যেন না হয়। কখন হবে না এটা? যদি তুমি গ্রুপ মেনটেন করো, হবে না। কখন হবে না এটা? যদি তুমি গ্রুপ বিতে, যেটা আমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, সেখানে ধরো ট্রু ফলস, আমরা কি করি, ট্রু ধরো 5টা, ট্রু ফলস এরকম ভাবে লিখে দিলাম না। কপি দ্য কোয়েশ্চেন কপি করো, তাহলে এক্সামিনারকে কোয়েশ্চেন পেপার দেখতে হবে না। আচ্ছা, এই কোয়েশ্চেনে ট্রু না ফলস, এই কোয়েশ্চেনে ট্রু বা ফলস, ইউ উইল গেট দ্য নাম্বার। এক্সামিনার খুশি হলো। ফিল ইন দ্য গ্যাপস অলওয়েজ কপি করো। ফার্স্ট যেটা গ্রুপে থাকে সেটা এমসিকিউ, গ্রুপ এ, ওখানে দেখবে বলাই থাকে চুজ দ্য কারেক্ট অপশন বাই কপিং দ্য এন্টায়ার সেন্টেন্স। সো ইউ কমপ্লিট, কপিং থাকে না, কমপ্লিট দ্য এন্টায়ার সেন্টেন্স থাকে, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট অপশন, এরকম ভাবে একটা ভাষা থাকে। অনেক খাতায় দেখা গেছে যে শুধু তারা কারেক্ট অপশনটাকে এমসিকিউ নিয়ে শুধু একদম 1 2 3 4 করে দিয়েছে। নো, অ্যাবসলিউটলি নো। তোমাকে ইনস্ট্রাকশনই আছে, বোর্ডের ইনস্ট্রাকশন তোমাকে অমান্য করলে চলবে না। সো তোমাকে কপি করতে হবে, করে তোমাকে কারেক্ট আনসারটাকে লিখতে হবে। তাহলে সেখানেও তুমি কপি করছো, ট্রু ফলস কপি করছো, ফিল ইন দ্য গ্যাপস কপি করছো। এইগুলো কিন্তু মাথায় রেখো, যাতে এক্সামিনার রেগে না যায় তোমার খাতা দেখে, তাহলে কিন্তু রিফ্লেক্টেড হবে তোমার মার্কসে সেটা। আরেকটা কথা কি বারবার বলছিলাম, যে যেটা মেন কথা তোমার মনে রাখো, সেটা হলো যে কোয়েশ্চেন পেপার আরো একটা কারণে তাকে তুমি খুলতে দেবে না। কিভাবে দেবে না? ধরো তোমার একটা কোয়েশ্চেন এসছে, আবার আমি বলছি, ধরো একটা কোয়েশ্চেন এসছে যে ফাংশনস অফ জিব্বারেলিন বা ফাংশনস অফ অ্যাড্রেনালিন, বা একটু একটা আগে কোয়েশ্চেন আমরা দেখলাম যে হাউ অ্যাড্রেনালিন অ্যাক্টস অ্যাজ অ্যান এমার্জেন্সি হরমোন। তুমি কি করবে, কোয়েশ্চেনটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আনসারে লিখবে। মানে ধরো ফাংশনস, জাস্ট ফাংশন 1 2 এরকম ভাবে লিখে দিলাম, তা করবে না। দ্য ফাংশনস অফ সেরেব্রাম আর, তার মানে হোয়াট আর দ্য ফাংশনস অফ সেরেব্রাম, তুমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে এনে দিলে। বা হাউ অ্যাড্রেনালিন অ্যাক্টস অ্যাজ অ্যান এমার্জেন্সি হরমোন, অ্যাড্রেনালিন অ্যাক্টস অ্যাজ আ এমার্জেন্সি হরমোন বলে তুমি আনসারটাকে শুরু করলে। তার মানে যে কোনো কোয়েশ্চেনকে, এটা মাথায় রাখো, যে কোনো কোয়েশ্চেনকে আমাকে অ্যাসার্টিভ ফর্মে এনে তারপরে আমাকে উত্তরটা লিখবো। এক্সামিনার খুব খুশি হবে, টেক ইট ফ্রম মি, কারণ তাকে তুমি খাটাচ্ছ না, এক্সামিনারকে খাটাবো না। এই সাইকোলজিটাকে মাথায় রেখে পরীক্ষায় বসবো। ক্লিয়ার? সো এটা কিন্তু একটা খুব ভাইটাল জায়গা, যেটা আমি লাস্ট পয়েন্ট বললাম, to convert the questions into assertive sentences and then you continue with the answer. ঠিক আছে? সো লাস্টের পয়েন্টে একটু লিখে দিই, 8 নম্বর, কোয়েশ্চেন্সকে আমরা কিসে কনভার্ট করব? অ্যাসার্টিভ ফর্মে কনভার্ট করব, করে তারপরে আমরা আনসার লিখব। এই 8টা পয়েন্ট যদি মাথায় রাখতে পারো, খুব ভালো পরীক্ষা দিয়ে ফেলেছো।
খুব ভালো পরীক্ষা দিয়ে ফেলেছো, তার সাথে এই 8টা পয়েন্টকেও মেনটেন করতে পেরেছো, 90 আউট অফ 90 কেউ আটকাতে পারবে না, আমার গ্যারেন্টি। ঠিক আছে, সো একবার ভালো করে সব দেখে নেবে। একটা গ্রুপ প্রথমে কমপ্লিট করবে, অ্যাস্টারিক, স্টার, সি অ্যাট দ্য ব্যাক, এই ধরনের কোনো কিছু আমরা মিনিমাইজ করব, কোনো কিছু আমরা লিখবো না, পয়েন্টকে ক্লাব করব, বেশি পয়েন্ট দেব, বেশি আনসারে বেশি পয়েন্ট দেবো যা চেয়েছে তার থেকে। আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা ফ্রেজেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাই টু আনসার ইন পয়েন্টস বা বুলেটস বা ফ্লো চার্ট, নট লাইক আ এসে টাইপ। ওই দিন চলে গেছে, ঠিক আছে। নেক্সট, ডোন্ট লিভ এনি ব্ল্যাঙ্ক পোর্শনস বা পেজেস, সেটাকে কেটে দাও, এটাকে মাথায় রাখো। অ্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে ক্যাপশন এবং লেবেলিং, ক্যাপশন তো নিচে হবে অলওয়েজ, লেবেলিং হবে ডান দিকে, অল ক্যাপিটালে বড় করে আঁকবো, একটা এন্টায়ার পেজ ডেডিকেট করব, ওকে। অ্যান্ড লাস্টলি কোয়েশ্চেনকে আমরা অ্যাসার্টিভ ফর্মে আমরা কনভার্ট করব। আশা করি এইটা তোমাদের খুব খুব হেল্প হবে আফটার ইউ গিভ অ্যান এক্সট্রিমলি আমি বলবো ইউর বেস্ট এফার্ট। এই যে এতদিন ধরে পড়েছো, একটা এত সুন্দর এফার্ট তোমরা দিতে চলেছো, সেটা যেন, কারণ মাধ্যমিক আর সেকেন্ড টাইম আসবে না। সো পরীক্ষা দেওয়ার পর যেন মনে হয় যে এই পরীক্ষাটা বারবার নিলে আমি এতটুকুই দিতে পারতাম, এর থেকে ভালো আর দিতে পারতাম না। যদি এটা মাথায় চলে আসে তাহলে ইওর জব ইজ ডান। এবারে বাকিটা তোমার হাতে আর নেই, ওটা নিয়ে আমরা ভাববো না। ক্লিয়ার, বোঝা গেল? সো খুব ভালো করে পড়ো, খুব ভালো করে আমার সাজেশনগুলোকে ফলো করো, এবং যে যে পয়েন্টগুলো বললাম খাতা বানাতে, সেই পয়েন্টগুলোকে কিন্তু ফলো করবে। এটা গ্রুপ এ লিখেছি মানে এই যে কোনো গ্রুপ লিখবে সেটাকে কিন্তু একটা বক্স করে শুরুতেই একদম চোখের সামনে কিন্তু এটাকে তুলে ধরবে। লাস্ট যেটা নিয়ে আলোচনা করব, একদম ভিডিও শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে চেষ্টা করো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে, যাতে তারাও বেনিফিটেড হয়। এই জায়গাটা আমরা সেলফিশ হব না, আমরা ভালো জিনিস যতটা স্প্রেড করব ততটা আমাদের ভালো হবে। অন্যদেরকেও যদি ভালো ভাবি, অন্যদের জন্য ভালো করি, তাহলে আমাদেরও ঘুরে ভালো হবে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের যে একটা টাইম, কিন্তু তোমরা টাইমটাকে এত সুন্দর করে ম্যানেজ করবে যাতে তোমাদের 10 to 15 মিনিটস হাতে থাকে ফর রিভিশন। খুব ভাইটাল জায়গা রিভিশন, আমরা খুব আন্ডার এস্টিমেট করি এই 10টা মিনিটকে। রিভিশনে আমরা কি করব তারও কিন্তু কিছু একদম কংক্রিট পয়েন্ট আছে যেটা রিভিশনে আমাদের ফলো করতে হবে। রিভিশন মানে সমস্ত লাইন পড়া নয়, পারবে না, করব না। রিভিশন মানে সবার আগে মেলাবো যে প্রথমে যেটা পেন্সিল দিয়ে দাগ দিয়েছিলাম, তারপরে কমপ্লিট করার জন্য পেন দিয়ে দাগ দিতে শুরু করলাম, সেগুলো কমপ্লিট হলো কিনা। তাহলে দ্যাট উইল মেক শিওর, দ্যাট উইল এনশিওর যে ইউ হ্যাভ নট লেফট আ সিঙ্গেল কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে সবকটা লাইন আমার পড়ার তখন দরকার নেই, কারণ কোনো কিছু যদি তোমার 10 মিনিট আগে মাথায় না আসে, এক্ষুনি মাথায় আসবে না, বা কোনো কিছু যদি একটু ভুল মাথায় আসে তাহলেও সেটা কিন্তু চট করে মাথায় ঠিকটা আসবে না। সো পুরোপুরি পড়ার দরকার নেই, আগে আমরা মেলাবো সবকটা যেন আমরা কোয়েশ্চেন ঠিক করে, মানে সবকটা কোয়েশ্চেন যেন অ্যাটেম্প্ট করি যা যা চেয়েছে। তারপরে কি দেখবো, সবকটা আন্ডারলাইন যেন হয়েছে। সমস্ত কোয়েশ্চেন আনসার যখন শেষ হয়েছে তার নিচে একটা প্রপার এন্ডিং লাইন যেন আমি টেনে থাকি, এটাও ডিমার্কেট করতে সাহায্য করবে। আচ্ছা, এটা শেষ হলো, এটা শুরু হলো, সো সেটাকে দেখবে, প্রপারলি দেখবে সবকটা গ্রুপ নেম লিখেছো কিনা, দেখবে ডায়াগ্রামের সমস্ত লেবেলিং হয়েছে কিনা, ক্যাপশন যেন মিস আউট না হয়, এবং এই পয়েন্টগুলোকেও মিলিয়ে নেবে যে সবকটা কিন্তু ওই সময় হয়েছে কিনা। ঠিক আছে, কারণ ওই সময় আমি যদি সবকটা লাইন পড়তে থাকি, আলটিমেটলি গিয়ে ধরো 2 মিনিট বাকি আছে, আমি দেখলাম একটা 5 মার্কসের কোয়েশ্চেন আমার হয়নি, সেইটা কিন্তু একটা ডিজাস্ট্রাস কন্ডিশন হয়ে গেল। সো দুটো লাইন আমার ভালো হয়নি, তার থেকে অনেক ইম্পর্টেন্ট যে আমি সবকটা অ্যাটেম্প্ট করেছি। তাহলে যদি আমার এমনও বেরিয়ে আসে যে আমার এখন একটা 3 নম্বরের কোয়েশ্চেন লেখা বাকি আছে, 5 নম্বরের কোয়েশ্চেন বাকি আছে, তাহলে কিন্তু সেই 5-10 মিনিটে আমরা সেটাকেও কিন্তু কমপ্লিট করার জায়গায় যেতে পারি। কিন্তু যদি 2 মিনিট 1 মিনিট পড়ে থাকে সবকটা লাইন পড়ার ঝামেলাতে, তাহলে কিন্তু সেটাও কমপ্লিট করতে পারবো না। তাহলে যেমন দেখো, শুরু থেকে শেষ অবধি এটা একটা জার্নি, এই পুরো জিনিসটাকে কিন্তু একটা সাজাতে হবে। শুধু ভালো পরীক্ষা ভালো পড়ে গেছি করলে 90 আউট অফ 90 আসবে না। সো শুরুতে আমাদের কিন্তু যে আমাদের রিডিং টাইমটা দেওয়া হয় সেটাকে কাজে লাগাতে হবে, পড়ার লেখার টাইমটা তো অবভিয়াসলি, এবং লাস্টে 10 মিনিটস অ্যাটলিস্ট আমাদের রিভিশন করতে হবে, যাতে অ্যাক্সিডেন্টালিও যেন কিছু বাদ না চলে যায় বা কোনো মেজর মিস্টেক অজান্তে হয়ে গিয়ে না থাকে, তাহলে সেটাকে যেন রেকটিফাই করার আমার কাছে যেন টাইম থাকে।
সো ব্ল্যাকবোর্ড ক্লাসেসের ইনভিটেশনে সময় বের করে তোমাদের জন্য এই ভিডিওটা করা হলো। আশা করি, এবং আশা কেন করি, আমি শিওর যে এই ভিডিওটা তোমাদের কাজে আসবে যদি তোমরা ফলো করতে পারো এবং যদি একটু ধৈর্য ধরে দেখতে পারো ভিডিওটাকে। এবং লাস্টলি বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো করে যা যা নাম্বার এক্সপেক্ট করেছো সেই নাম্বার নিয়ে বেরিয়ে আসো। একটা 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 মানে অসম্ভব ভালো রেজাল্ট হোক তোমাদের, কারণ এইটাই তোমাদের 11, 12 এবং ফার্দার তোমাদের অ্যাসপিরেশনসে পৌঁছে দেওয়ার জন্য দরকার। সো লাইফ সায়েন্সের তরফ থেকে এই একটা ভিডিও, আশা করি হয়তো অন্যান্য সাবজেক্টেরও ভিডিও ব্ল্যাকবোর্ড ক্লাস হয়তো করবে। সো আমি ব্ল্যাকবোর্ড ক্লাসকেও ধন্যবাদ জানাই, এবং আরেকজন দাদা আছেন যিনি এগুলোকে সমস্ত কিছু রেডি করে দিয়েছেন, স্লাইডগুলো, তাকেও খুব ধন্যবাদ জানাই, কারণ ব্যাকএন্ডের কাজগুলো আমরা হয়তো অতটা ইম্পর্টেন্স দিই না, কিন্তু তাদের ছাড়া আমাদের চলবে না। সো খুব ভালো করে পড়ো, আর কয়েকটা দিনই বাকি আছে। একদম টেনশন নেবে না, স্ট্রেস নেবে না, একদম সুন্দর করে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসো। আমাদের সবার ব্লেসিংস, ওয়েল উইশেস সব কিছু তোমাদের সাথে আছে। ভালো থাকো, অ্যান্ড বেস্ট অফ লাক।